আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি মাদারীপুর সদর মাদারীপুর থেকে আমাদেরকে পাঠিয়েছেন আমিনুল ইসলাম ভাই। উনি ভূত এফএম থেকেই আমার ঘটনাগুলো শুনে আসছেন বলে উনি জানিয়েছেন। আর আমাদের চ্যানেল যখন প্রথম যাত্রা শুরু করে সেই সময় থেকেই উনি আমাদের সাথে আছেন। উনি ওনার চাচার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা শেয়ার করেছেন। চলুন শুরু করি ঘটনাটি। ঘটনাটির সময়কাল 2008 কি 9 সাল, এমন একটা সময়। ওনার চাচার ছোটবেলা থেকে মাছ ধরার খুব নেশা। কাকতালীয়ভাবে মাছ ধরার ক্ষেত্রে অদ্ভুত রকমের তার পারদর্শিতাও ছিল। অনেকে বলে তার মাছ ধরার রাশি নাকি খুব ভালো। এমনও হয়েছে ওনাদের ওখানে কোনো পুকুর সেচ দেয়া হচ্ছে, অনেকে ঘন্টার পর ঘন্টা জাল ফেলে কোনো মাছ পাচ্ছে না, বা পেলেও খুব অল্প মাছ পাচ্ছে, কিন্তু সেখানে মাছ আছে। ওখানে দেখা যেত যে এই যে চাচা, ওনার নাম জাকির চাচা, উনি মাছ ধরার জন্য জাল যদি ফেলতেন, ওনার জালে মাছ পড়তো। উনি কখনো নিরাশ হতেন না। এমনকি অনেকে হাতড়ে হাতড়ে যদি মাছ না পান, জাকির চাচা যদি হাত লাগাতেন, তাহলে কিছু সময় পরেই উনি মাছ পাওয়া শুরু করতেন। এই জন্য মাছ ধরায় জাকির চাচার খুব ভালো সুনাম ছিল। একবার কি হয়, বর্ষাকাল, রাত্রে টিপটিপ বৃষ্টি পড়ছে। ওই সময়ে এই জাকির চাচা রাতের খাবার শেষ করে একটা বড় পাতিল এবং তার সাথে একটি জাল নিয়ে মাছ ধরতে বেরিয়ে পড়েন। এখানে লিসেনারদের বোঝার সুবিধার্থে একটু বর্ণনা দিয়ে নেই। সেটা হলো, এই জাকির চাচাদের যে বাড়ি, এই বাড়িটা হচ্ছে নদীর তীরবর্তী একটা জায়গায়। ওনার বাড়ির পেছন দিকে রয়েছে একটি নদী, সামনের দিকে রয়েছে একটি বাজার, এবং অন্যান্য দিকে যাতায়াত করার জন্য মোটামুটি একটা বেশ চওড়া একটা রাস্তা, দুটো রিক্সা পাশাপাশি চলতে পারে এমন একটা রাস্তা। নদীর তীরবর্তী হওয়ার কারণে বাসা থেকে নদীর পাড় যেতে মিনিট 2-1 মতো সময় লাগে। তো চাচা জাল নিয়ে 2-3 মিনিটের মধ্যে নদীতে পৌঁছে যান মাছ ধরার জন্য। যেহেতু বর্ষাকাল ছিল, তাই নদীতে পানি থই থই করছিল, আর সাথে ছিল প্রচুর জোয়ার। কেউ যদি নদীর একদিক থেকে সাঁতার দেওয়া শুরু করে ওপার যাওয়ার জন্য, তাহলে ওপার যেতে যেতে সে প্রায় 60-70 হাত দূরে গিয়ে উঠত। কারণ হচ্ছে ওই জোয়ারের যে স্রোতটা, এই স্রোতে বেশ খানিকটা ভাসিয়ে নিয়ে যেত তাকে। তো উনি ওনার যেই খালি পাতিল, ওর মধ্যে জালটা ভরেন। জাল ভরার পর খালি পাতিল তো, ওটা তো আর পানিতে ডোবে না। উনি কি করেন, ওই পাতিলটা পানির মধ্যে নামিয়ে সাঁতার কাটা শুরু করেন। এখানে বলে রাখা ভালো যে নদীর এপার থেকে ওপারে বেশি মাছ পাওয়া যেত। কারণ হচ্ছে নদীর ওপার ছিল অনেকগুলো কাশবন আর বিভিন্ন লতাপাতার ঝোপ, আর ওই ঝোপের ভিতর পাওয়া যেত প্রচুর পরিমাণে চিংড়ি মাছ। ওই কারণে জাকির চাচা ঠিক করেন যত কষ্টই হোক তাকে নদী পার হতেই হবে। আর এই কারণেই 7-5 না ভেবে উনি শুরু করেছেন সাঁতার। ঝাঁপ দিয়ে যখন সাঁতার কেটে নদীর ওপারে যাচ্ছিলেন, তখনই তার সাথে একটি ভয়ানক ঘটনা ঘটে। তিনি যখন সাঁতার কেটে নদী পার হচ্ছিলেন, তখন মাঝ নদীতে উনি যখন পৌঁছেছেন, তখন তার নাকে ভেসে আসে পচা একটি দুর্গন্ধ। তিনি গন্ধটিকে পাত্তা না দিয়ে তার মতো করে সাঁতার কেটে যাচ্ছিলেন। উনি এক হাত দিয়ে পাতিলটা ধরে রেখেছেন, আর এক হাত দিয়ে সাঁতার কেটে যাচ্ছিলেন। পাতিলটা ভেসে থাকার কারণে ওনার সাঁতার কাটার জন্য যতটুকু এনার্জি খরচ করার দরকার ছিল, তার থেকে আরো কম এনার্জি খরচ হচ্ছিল, কারণ পাতিলটা তাকে অনেকটা ভাসিয়ে রেখেছে, আর এক হাত দিয়ে সাঁতার কেটে যাচ্ছেন। উনি হঠাৎ করে অনুভব করেন তার হাত যেন কিছু একটার সাথে লাগলো। তো উনি এটাকে পাত্তা দিলেন না, উনি সাঁতার কাটছেন। আর একটু সামান্য এগিয়ে যাওয়ার পর হঠাৎ করে ওনার মনে হলো কোনো কিছু একটা ঠাস করে তার গালে চড় মারল। উনি চিন্তা করেন, কি ব্যাপার, এই মাঝ নদীতে আমাকে চড় মারল কে? অবাক ব্যাপার, নাকি হঠাৎ করে কোনো একটা কিছু এসে তার মুখে লেগেছে। অনেক সময় নদীতে বিভিন্ন গাছপালা লতাপাতা ভেসে আসে, এমন একটি লতাপাতার আঘাত তার মুখে লাগতে পারে। উনি
সাঁতার কিছু সময়ের জন্য কাটা বন্ধ করে দেন। সাঁতার কাটা বন্ধ করে উনি তো ডুবে যাচ্ছিলেন না, কারণ ওনার কাছে তো একটি ফাঁকা পাতিল ছিল। সেটা ধরে উনি কিছু সময়ের জন্য ওখানে দাঁড়িয়ে যান, এবং দাঁড়িয়ে যখন গিয়েছেন হঠাৎ একটি ভয়ানক জিনিস উনি দেখতে পান। উনি দেখতে পান একটু আগে তার হাতের সাথে যে জিনিসটা লেগেছিল সেটি আর কিছু নয়, সেটি হচ্ছে অর্ধ গলিত পচে যাওয়া একটি লাশ। ওনার কাছে মনে হচ্ছিল এটি একটি লাশ। লাশটি দেখতে ছিল খুবই বিভৎস। লাশটি যখন ভেসে যাচ্ছিল তখন লাশটির দুই হাত ছিল দুই দিকে সোজা করা, অনেকটা কাকতাড়ুয়ার মতো। তো জাকির চাচা সাঁতার কাটার সময় যখন ওই লাশের গায়ে হাত লেগেছে তখন আরেকটি হাত এসে ঠাস করে ওনার মুখে লেগেছে। উনি ওই অবস্থায় এটি চিন্তা করেছেন। লাশটা কিন্তু কোন নড়াচড়া করছিল না, এটা লাশ বলেই মনে হচ্ছিল। উনি কিছুটা ভয় পান, ভূত প্রেত মনে করে ভয় পাননি। হঠাৎ করে এরকম নদীর মাঝখানে একটা লাশের সাথে হাত লেগে যাওয়া, সেই লাশের হাতে থাপ্পড় খাওয়া, এমন ব্যাপার যখন ওনার মনের মধ্যে কাজ করে, স্বাভাবিকভাবেই যে কোনো মানুষ যত সাহসী হোক তিনি কিছুটা ঘাবড়ে যাবেন, তাই না? উনি মাঝ নদীতে যেহেতু রয়েছেন, কোনো একটা পারে তো যেতে হবে। উনি ওইখানে থেকে চিন্তা করছেন আমি কোন দিকে যাব, বাড়ির দিকে যাব না ও পারে যাব মাছ ধরার জন্য। তো উনি 7-5 বেশিক্ষণ না ভেবে উনি ও পারেই যান যেদিকে উনি মাছ ধরার জন্য যাচ্ছিলেন। তো উনি নদীর ওপারে যখন পৌঁছে যান তখন উনি ভাবছেন যে কি একটা ঘটনা ঘটে গেল, এখন কি মাছ ধরবো কি ধরবো না, এরকম করে চিন্তা ভাবনা করছেন উনি। এরপর চিন্তা করলেন না, মাছ ধরবই, এত কষ্ট করে আসছি, খালি হাতে যাব। উনি দিনের বেলা একটা জায়গা ফিক্সড করে রেখেছিলেন যে রাতের বেলা এসে উনি ওই জায়গাতে মাছ ধরবেন, কারণ ওই জায়গাগুলো একটু ঝোপ জঙ্গলের মতো, তো ওখানে প্রচুর পরিমাণে মাছ ধরা পড়ে। চিংড়ি মাছ থেকে শুরু করে বিভিন্ন ধরনের মাছ জোয়ারের সময় ওই জায়গাতে চলে আসে। তো উনি মাছ ধরা শুরু করেন, উনি বেশ ভালোই মাছ পাচ্ছিলেন। এটা দেখে ওনার খুব ভালো লাগছে। উনি চিন্তা করেন যাক ভালোই হলো, মাঝ নদীতে যে ভয় পেয়েছি আল্লাহ তাআলা হয়তোবা এদিকে বরকত দিয়েছেন, এই চিন্তা করে মাছ ধরছিলেন। অল্প সময়ের মধ্যে ওনার পাতিল ভরে যায়। তখন চিন্তা করেন যে এখন তো চলে যেতে হবে, আরো কিছুক্ষণ থাকলে আরো মাছ পেতেন, কিন্তু পাতিল তো ভরে গেছে, মাছ রাখবেন কোথায়? আর সাধারণত পাতিল ভরে না, কিন্তু ওই রাত্রে ভরে গেল দ্রুত। উনি বাড়ির দিকে যাওয়া শুরু করলেন। বাড়ির দিকে যাওয়া বলতে ওইখান থেকে, মানে যেখান থেকে উনি সাঁতারটা শুরু করবেন ওই দিকে যাচ্ছেন, নদীর পাড় ধরে উনি আগাচ্ছেন। হঠাৎ করে পেছন থেকে কেউ একজন বলে ওঠে, জাকির, আমার খুব ক্ষুধা লেগেছে, আমাকে কিছু মাছ দিয়ে জানা। জাকির চাচা মনে করেন এটা তো তার মনের ভুল, এখন কে বলবে তার সাথে কথা, উনি তো আশেপাশে কাউকে দেখেননি। উনি আবার হাঁটা শুরু করেন। অল্প কয়েক কদম আগানোর পর আবার পেছন থেকে বলে ওঠে, কিরে, মাছ চাইলাম দিলি না, আজকে তো আমার জন্যই বেশ ভালো মাছ পেলি, আমাকে কিছু দিয়ে যা, আমার তো ক্ষুধা লাগছে। তখন জাকির চাচা বিষয়টাকে গুরুত্ব দেন, কারণ হচ্ছে রাতের বেলা মাছ ধরতে গেলে এই ধরনের মাছ খেকো পিশাচগুলো মাঝে মাঝে এসে উপদ্রব করে। এদের সাথে খুব বেশি কথা না বাড়ানোই ভালো। আবার প্রথম কথাতেই যদি মাছ দিয়ে দেওয়া হয় তখন এরা আবার আক্রমণ করে বসতে পারে। এই জন্য জাকির চাচা চিন্তা করেন যে একটু কথা বলে ওকে মাছ দেব। তখন জাকির চাচা বলেন যে আপনি মাছ আমার কাছে চাচ্ছেন, আপনার ওসিলায় মাছ পেয়েছি তো ভালো কথা, কিন্তু আপনি আমার কাছে মাছ চাচ্ছেন পেছন থেকে কেন? আপনি আমার সামনে আসেন, আপনাকে মাছ দেই। তখন পেছন থেকে আওয়াজ আসে, আমি সামনে আসলে তো তুই ভয় পাবি, আমাকে দেখার সাধ্য কি তোর আছে? কিছু মাছ রেখে যা। এই কথা শোনার পর জাকির চাচা উনি ভাবেন যে কেউ আবার দুষ্টমি করছে না তো তার পেছন থেকে, কারণ অনেক সময় কিছু জেলেরা থাকে, পরিচিত জেলেরা রাতের বেলা একে অন্যকে এভাবে ভয় দেখায়, দুষ্টমি করে। তখন জাকির চাচা বলে ওঠে, আপনি সামনে আসেন, আপনি সামনে এসে আমার সামনে দেখা দেন, তারপর আমি মাছ দেব। এই কথা বলার পর পেছন থেকে আর কোনো শব্দ হয় না। তখন জাকির চাচা মনে মনে হাসেন এবং ভাবেন নিঃসন্দেহে অন্য কোনো জেলে তাকে ভয় দেখানোর জন্য পেছন থেকে এই কাজটা করেছে। আমি ভয়ে কিছু মাছ রেখে যাব,
বা ভয়ে ওরে মা গো বাবা গো বলে এই পুরো পাতিল রেখে দৌড় দিব, আর সে পেছন থেকে মাছ নিয়ে চম্পট দেবে। ভালোই হলো, ও আর সামনে আসবে না। এই চিন্তা করে উনি আরেকটু সামনের দিকে যখনই এগিয়েছেন, তখন উনি দেখতে পান একটি লাশ সামনে শায়িত আছে মাটির উপরে, আড়াআড়িভাবে সাদা কাফনে মোড়ানো। ওই লাশটি হঠাৎ করে দাঁড়িয়ে যায়। দাঁড়িয়ে যাওয়ার পর লাশের মাথাটা অনাবৃত হয়ে যায়, মুখটা দেখা যায়। কি বিভৎস একটা মুখ, পচে গলে খুব বিশ্রী অবস্থা। জাকির চাচা দেখেই বুঝতে পারেন যে আরে এটাই তো মনে হচ্ছে সেই লাশ যেটাকে আমি নদীর মাঝখানে দেখেছি। এইটা দেখার পর উনি ওইখানেই প্রচন্ড জোরে এক চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে পড়ে যান। ওদিকে ওনার আসতে অনেক দেরি হচ্ছে, এইটা চিন্তা করে জাকির চাচার স্ত্রী উনি হাতে একটা হারিকেন নিয়ে বেরিয়ে পড়েন বাড়ি থেকে। সাথে ওনার কয়েকজন ছিল, ওনার কয়েকজন আত্মীয় স্বজন ছিল। তো ওনারা নদীর পাড়ে বেশ খানিকটা হাঁটেন, কিন্তু জাকির চাচাকে কোথাও দেখতে পান না। কারণ জাকির চাচা তো নদীর এই পারে নেই, উনি তো ওই পারে গিয়েছেন। ওনারা বাড়িতে চলে আসেন, এটাই চিন্তা করেন যে উনি হয়তো আরো অনেক দূরে গিয়েছেন, এই কারণে তাকে ওনারা দেখতে পাননি। ভোরবেলা জাকির চাচা যখন জ্ঞান ফেরে, তখন উনি চারদিকে কয়েকজন লোক দেখতে পান। যাদেরকে দেখতে পান তারাও জেলে। তারা ওইদিকে মাছ ধরতে আসার সময় দেখে যে নদীর পাড়ে একজন লোক পড়ে আছে। তখন তারা তার জ্ঞান ফেরায়, মানে জাকির চাচার জ্ঞান ফেরায়। জাকির চাচার জ্ঞান ফেরার পর উনি আগে ওনার পাতিল খুঁজতে থাকেন, জানে আমার পাতিল গেল কোথায়। পাতিল ভর্তি মাছ ছিল, খোঁজাখুঁজি করে পাতিলটা পাওয়া যায়, কিন্তু পাতিলের মধ্যে কোনো মাছ পাওয়া যায় না। উনি তো রেগে একদম আগুন হয়ে যান ওই জেলেদের উপরে, এই মিয়া তোমরা আমার মাছ চুরি করছো। ওই জেলেরা বলে আমরা তো তোমার জ্ঞান ফেরাইলাম, তুমি এরকম পড়েছিলা, এখন আমাদেরকে বলতেছো মাছ চোর। তখন জাকির চাচার সেন্স ফেরে যে আহা এই লোকদেরকে অহেতুক আমি গালমন্দ করলাম, খারাপ ব্যবহার করলাম। আর যখন ওনার মনে পড়ে রাতের বেলা কি ঘটেছিল ওনার সাথে, তখন উনি বুঝতে পারেন ওই লাশরূপী পিশাচটাই এই পাতিলের সব মাছ খেয়ে গেছে। জাকির চাচা ওই জেলেদের কাছে ক্ষমা চান যে খারাপ আচরণ তাদের সাথে করেছেন, আর জেলেদেরকে অনুরোধ করেন তারা যেন নদীটা পার করে দিয়ে আসে তাকে, কারণ তার শরীরে শক্তি নাই, শক্তি কাজ করছে না, আসলে অনেক ভয় পেয়েছেন উনি। তখন ওই জেলেরা তার নদীটা পার করে দিয়ে আসে। তো পরবর্তীতে এটা নিয়ে যে জাকির চাচা অসুস্থ হবেন বা জ্বর আসবে এমনটা হয়নি, আর এটা নিয়ে উনি আর কোনো হুজুরের কাছেও যাননি। তো এটা ছিল জাকির চাচার সাথে ঘটে যাওয়া মাছ ধরা রিলেটেড একটি ঘটনা। প্রিয় লিসেনার্স, এরকম অনেকে দুষ্টামি করতে পারে, করেও অনেকে, কিন্তু কখনো কখনো বিপদের মুখেও আমাদেরকে পড়তে হয়। আমরা চিন্তা করি এটা হয়তো বা দুষ্টমি, কিন্তু না, আসলেই কোনো ভয়ানক অশরীরী আমাদের সামনে হাজির হয়ে যায়। আর তখন আমরা যখন দেখি যে এমন বিভৎস কোনো কিছু, স্বাভাবিকভাবেই আমরা ভয় পাই, যেটা হয়েছিল এই জাকির চাচার সাথে। ধন্যবাদ আমিনুল ইসলাম ভাই, চমৎকার একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার আরো ঘটনা পাবার প্রত্যাশায় রইলাম আমরা। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমি মিম। আমি যে ঘটনাটি শেয়ার করছি সেটি আমার সাথেই ঘটে যায়। যে ঘটনাটি বলবো সেটি যখন ঘটেছিল তখন আমি ক্লাস 10-এ পড়ি। কিছুদিন পরেই মেট্রিক পরীক্ষা, তাই অনেক রাত জেগে পড়তাম। আমি আবার দিনের বেলা পড়তে পারি না, তাই আম্মু আমার জন্য চা বানিয়ে রাখতেন যেন আমি রাতে খেয়ে ঠিকঠাকভাবে পড়তে পারি। তো যাই হোক, সেদিন ছিল ফেব্রুয়ারি মাসের 11 তারিখ। বরাবরের মতোই সবাই ঘুমিয়ে যাওয়ার পর আমি পড়া শুরু করলাম। 2 দিন পরে স্যারের বাসায় একটা মডেল টেস্ট পরীক্ষা, তাই ঠিক করেছিলাম পড়া একদম শেষ করে ঘুমোবো। তার জন্য দরকার হলে ভোর পর্যন্ত পড়ব। তখন আনুমানিক রাত 3টা বাজে। পড়তে পড়তে মাথা কেমন যেন একটু ভারী হয়ে উঠছিল, তাই ভাবলাম একটু রেস্ট নেই। আমার বারান্দায় একটা ইজি চেয়ার পাতা আছে, আমি বিকেলে অনেকটা সময় সেখানে কাটাই। বাবা আমার পছন্দের কথা মনে রেখেই চেয়ারটি বারান্দায় বসিয়েছেন। যাই হোক, আমি বারান্দায় গিয়ে ইজি চেয়ারে বসলাম।
পড়ার মধ্যে বিরতি নিলে আমি সাধারণত চোখ বন্ধ করে এতক্ষণ যা যা পড়েছি তা মাথার মধ্যে রিভিশন দেওয়ার চেষ্টা করি। বরাবর মতোই আমি ইজি চেয়ারে শুয়ে মাথার মধ্যে তখনকার পড়াগুলো নিয়ে ভাবছিলাম। এমন করে প্রায় 5-7 মিনিট যাওয়ার পরে হঠাৎ একটা আওয়াজে আমি চমকে উঠি এবং চোখ মেলে তাকাই। বলা বাহুল্য, আমরা ক্যান্টনমেন্টের ভেতরে থাকি। আর্মিদের জন্য যে কোয়ার্টারগুলো রয়েছে সেখানে আমরা থাকতাম। চোর ডাকাতের কোনো বালাই ছিল না। আর গার্ড যিনি ছিলেন তিনি থাকতেন একদম গেটের ঢোকার পথে, অর্থাৎ গেটের সামনে। সিকিউরিটি সিস্টেম অনেক হাই ছিল। যাই হোক, আমি চমকে চোখ মেলে তাকিয়ে এদিক সেদিক দেখলাম, কিছুই চোখে পড়ল না। অথচ আমি স্পষ্ট একটা শব্দ পেয়েছি। শব্দটা কিসের ছিল আমি জানি না, তবে অনেকটা কোমল গলায় কেউ ডাকলে যেমন আওয়াজ হয় তেমন। আমার বাড়ির আশপাশেই কোথাও থেকে শব্দটা আসছিল। আমরা 2 তলায় থাকতাম, তাই বারান্দা থেকে উকি দিলে নিচের দিকটা স্পষ্ট দেখা যেত। আমি প্রথমে ভাবলাম যে বারান্দার দরজা আটকে দিয়ে রুমে চলে যাই, কিন্তু পরক্ষণেই মনের মধ্যে কেমন যেন একটা খুঁতখুঁতানি চলে আসলো যে কিসের আওয়াজ ছিল সেটা। যদি কেউ আমার নাম ধরে ডাক দেয় তাহলে এত গভীর রাতে কেন আসবে? মাথায় কিছুই ঢুকছিল না। বারান্দার দরজা আটকে দিয়ে রুমের ভেতরে ঢুকলাম। ভাবলাম পড়ালেখা নিয়ে ব্যস্ত হয়ে পড়লে ভুলে যাব, কিন্তু 10 মিনিটের মতো শুধু শুধু বই নিয়ে বসে থাকলাম। মাথার মধ্যে চিন্তার ঝড় বয়ে যাচ্ছে। অবশেষে ঠিক করলাম আবারও যাব বারান্দায়। সাহস করে দরজা খুলে বারান্দায় দাঁড়ালাম। আশেপাশে আবারও ভালো করে তাকিয়ে দেখলাম না, কেউ তো নেই। ধীরে ধীরে গিয়ে বসলাম ইজি চেয়ারটায়। অন্যান্য দিন যখন বসি তখন মনটা খুব শান্ত হয়ে যায়। আজকে ঠিক তার উল্টোটা হলো। ইজি চেয়ারে বসার সাথে সাথেই কেমন যেন কেঁপে উঠলাম। আমি ইজি চেয়ার ছেড়ে রুমে গিয়েছি প্রায় মিনিট 10 হবে। এখনও ঢাকা শহরের শীত ভালোই আছে, যেহেতু তিনি বলেছিলেন যে ফেব্রুয়ারি মাস এটা, সো শীত থাকারই কথা। এখনও ঢাকা শহরের শীত ভালোই আছে। যেই সময়ের ব্যবধানে আমি চেয়ারে আবার ফিরে এসেছি তাতে চেয়ারটা ঠান্ডা হয়ে যাবার কথা, কিন্তু চেয়ারে বসা মাত্রই অনুভব করলাম সেটা অনেক গরম, যেন এই মাত্র কেউ চেয়ারটা থেকে উঠে দাঁড়ালো। বুকের মধ্যে হৃৎপিণ্ডটা ধক ধক করে হাতুড়ের মতো পেটাচ্ছিল। চোখ বন্ধ করে আল্লাহ আল্লাহ করতে লাগলাম। তখন অনেক ছোট ছিলাম, কিন্তু তারপরেও বলতে গেলে আমার বয়সী অন্য যে কোনো মেয়ের চেয়ে আমি একটু বেশি সাহসী ছিলাম। এমনভাবে প্রায় মিনিট 2 কাটলো। হঠাৎ আমাকে চমকে দিয়ে কে যেন আবারও আমার নাম ধরে ডেকে উঠল। ভয়ে শরীরের পশমগুলো দাঁড়িয়ে গেছে। এবার আমি স্পষ্ট শুনতে পেয়েছি অনেকটা বাতাসে ভর করে কে যেন আসছিল কথাগুলো, মিম মিম দেখো, এমন বিক্ষিপ্ত কয়েকটা শব্দ। ভয়ে কাঁপতে কাঁপতে আমি চোখ মেললাম। আবারও কিছু চোখে পড়ল না। তাকালাম বাইরের দিকে। আশেপাশে বেশিরভাগ বাসার আলো নেভানো, শুধু দূরে F ব্লকে একটা বাড়িতে আলো জ্বলছে। হঠাৎ মনে সন্দেহ হলো, আওয়াজটা কি নিচ থেকে আসছে না তো? আমাদের বারান্দায় কোনো গ্রিল লাগানো ছিল না, তাই ইচ্ছে হলেই আর কি ঝুঁকে নিচে দেখা যেত। আমি সাহস করে আল্লাহর নাম নিয়ে বুকে ফু দিয়ে বারান্দার ওয়ালে ঝুঁকে নিচের দিকে তাকালাম। নিচে কলিং বেল লাগানো, তাই রাতে সুবিধা হবে ভেবে একটা লাইট সব সময় জ্বালানো থাকে। সেই আলো মেইন গেটের সেখান থেকে শুরু করে গেটের সামনে অনেকটুকু রাস্তা পর্যন্ত এসে পৌঁছেছে। সেই আলোয় আমি যা দেখলাম তা জীবনেও ভোলার মতো নয়। আমি উকি দিয়ে দেখলাম নিচে কে যেন ঠিক আমার দিকেই তাকিয়ে আছে, যেন জানতো আমি এই মুহূর্তে উকি দেব। ওই জিনিসটা এমন জায়গায় দাঁড়ানো ছিল যে গেটের আলোটা প্রায় তার মুখের উপরে এসে পড়েছে। ওর মুখটা দেখে আমি ভয়ে কেঁপে উঠলাম। ছেলে না মেয়ে তা পরিষ্কার বোঝা যাচ্ছিল না। আমার দিকে অপলক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল। এরপর আমার দিকে একটা হাত বাড়িয়ে দিল। আমি ভয়ে জ্ঞান হারানোর মতো অবস্থা। চিৎকার করতে চাচ্ছি, কিন্তু মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না। এবার দেখলাম সেই আকৃতিটি আস্তে আস্তে হাওয়ায় ভেসে আমার দিকে আসতে লাগলো। আমি পাগলের মতো চিৎকার করার চেষ্টা করছি, কিন্তু পারছি না। দৌড়ে যে ভেতরে চলে যাব তারও উপায় নেই। জিনিসটা প্রায় আমার সামনে চলে এসেছে। আমার থেকে তার দূরত্ব আনুমানিক 3-4 হাত মতো হবে। শেষবারের মতো একবার চেষ্টা করলাম চিৎকার দেওয়ার জন্য। হঠাৎ কোয়ার্টারের পাশের মসজিদ থেকে আজানের শব্দ ভেসে এলো। সাথে সাথে দেখলাম আকৃতিটা আমার থেকে অনেক দূরে সরে যাচ্ছে। হেঁটে যাচ্ছে না, অনেকটা ঘুরে যেমন করে ওড়ে ঠিক তেমন করে
যতদূর পর্যন্ত আলো যায় ততদূর পর্যন্ত দেখতে পেলাম। শেষ মুহূর্তে আবার আমার দিকে ওইটা মাথা ঘুরে তাকালো। স্পষ্ট দেখতে পেলাম অন্ধকারে সবুজ রঙের একটা আলো বের হচ্ছে ওটার চোখ দিয়ে। পরদিন যখন আমি চোখ মেলি তখন আমাকে নিজের রুমে দেখতে পাই, খাটে শোয়ানো, মাথার উপর ফ্যানটা তুমুল স্পিডে ঘুরছে। ওঠার চেষ্টা করলাম কিন্তু শরীরে কোনো শক্তি পেলাম না ওঠার মতো। গলা দিয়ে চিৎকার করে মাকে ডাকার চেষ্টা করলাম, তেমন কোনো শব্দ বের হলো না। গড়গড় একটা আওয়াজ হচ্ছিল। ভাগ্য ভালো মা পাশেই ছিলেন, দৌড়ে এসে হাজির হলেন, রান্না করছিলেন মনে হয়। আমাকে দেখেই মাথায় হাত রাখলো। মা আমাকে জিজ্ঞেস করলেন যে কি হয়েছে। আমি খুবই দুর্বল অনুভব করছিলাম। মাকে বললাম যে পরে বলবো, আগে বলো আমি ঘরে এলাম কিভাবে। মা বলল সকালে নামাজের জন্য ওঠার পর আমাকে রুমে না পেয়ে তিনি বারান্দায় যান। সেখানে গিয়ে দেখেন আমি ইজি চেয়ারে পাশে মেঝেতে পড়ে আছি। মা আরও জানান বাসার একটা বিড়াল পালতাম আমরা, সেই বিড়ালটিকে নাকি আজকে সকাল থেকে পাওয়া যাচ্ছিল না। পরে উপরতলার আঙ্কেল বাজার থেকে আসার পথে বিড়ালটিকে বাসার পাশের ঝোপের মধ্যে মৃত দেখতে পান। কে যেন সেটাকে মেরে ছিন্ন ভিন্ন করে ফেলে রেখেছে, নাড়ি ভুঁড়ি বের হয়ে গেছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো বিড়ালটার গায়ে এক ফোঁটাও রক্তও ছিল না, যেন কেউ চুষে বিড়ালটার দেহের সব রক্ত শেষ করে ফেলেছে। এই ঘটনাটি আমার জীবনটাকে এলোমেলো করে দেয়। একটানা 15 দিন ভয়াবহ জ্বরে আমি আক্রান্ত ছিলাম। এক পর্যায়ে ডাক্তাররা বলেছিলেন হয়তো এবছর পরীক্ষা আমি দিতে পারবো না, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহর ইচ্ছায় আমি সুস্থ হয়ে উঠি এবং সেই বছরই পরীক্ষা দিই। জানি অনেকেই বলবেন হ্যালোসিনেশনের জন্য, অনেকেই বলবেন পড়ার প্রেশার ছিল তাই উল্টো পাল্টা দেখেছি, কিন্তু আমি জানি আমি যা দেখেছি তা সত্যিই দেখেছি। ঘটনাটি ঘটেছিল আজ থেকে 7 বছর আগে, কিন্তু আজ লিখতে গিয়েও বারবার ফিরে যাচ্ছিলাম সেই রাত্রিতে। আমরা মিমের ঘটনাটা শুনছিলাম, মিমের পাঠানো ইমেল স্টোরিটা আমরা শুনছিলাম। ধন্যবাদ তাকে। আপনারা যারা ঘটনা পাঠাতে চান আমাদেরকে, তারা মেল করতে পারেন bhoot964@gmail.com। আমি আবারও বলছি BHOOT964@gmail.com এই ঠিকানায়। আমি দেখতে পাচ্ছি অনেকেই জয়েন করে ফেলেছেন এই মুহূর্তে আমাদেরকে ফেসবুক লাইভ অডিও স্ট্রিমিংয়ে। সেখানে রয়েছেন ইমতিয়াজ সোহানুর রহমান, বলছেন যশোর থেকে শুনছি। তৌফিক অমর সজীব বলছেন শাফিন ভাই রাজবাড়ি থেকে শুনছি। রয়েছেন অনেকেই, আরও অনেক মানুষ দেখতে পাচ্ছি। ইকরামুল করিম রয়েছেন, মৃত্যুঞ্জয় বিশ্বাস ঝিনাইদা থেকে, সঞ্জিদা মনির সাভার থেকে রয়েছেন, মোহাম্মদ ইউসুফ, তুষার পাল জয়, মাইনুদ্দিন মিজি, অয়ন ইসলাম, রাসেল আহমদ রাজ, আজাদ পারভেজ, আরও অনেকেই। রাত্রি বলছেন শাফিন ভাই আজকে প্রথম শুনছি। তাইবা আরফিন বলছেন যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটাই অনেক ভয়ের। রয়েছেন প্রিয় বার্তা চক্রবর্তী, কলকাতা থেকে শুনছেন তিনি আমাদেরকে, বলছেন দাদা খুব ভালো লাগছে, অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। যারা আমাদেরকে দূর দূরান্ত থেকে ফ্রিকোয়েন্সির মাধ্যমে শুনতে পারবেন না, তাদের জন্য তাদের সুবিধার্থে বলে দিচ্ছি, আমাদের ফেসবুক লাইভ অডিও স্ট্রিমিংয়ের পাশাপাশি আপনি কিন্তু অ্যাপের মাধ্যমে সার্বক্ষণিক আমাদের 96.4 স্পাইস এফএম শুনতে পারেন। অ্যাপ স্টোর এবং প্লে স্টোর দুটোতেই আমাদের অ্যাপ রয়েছে এবং এটার একটা লাইটার ভার্সনও রয়েছে, যেখানে ওয়ান ট্যাপের মাধ্যমে আপনি আমাদের সব প্রোগ্রামগুলো শুনতে পারবেন। গত এপিসোডগুলোতে আমি কয়েকটা ভয়ঙ্কর জায়গার কথা বলেছিলাম। গত এপিসোডটাতে বলেছিলাম অনেকগুলো হোটেলের কথা, যেগুলো নাকি হন্টেড হোটেল, এবং আপনারা সেগুলো সম্বন্ধে আমি চেষ্টা করেছি আপনাদেরকে অবহিত করার। এই এপিসোডে আমি আপনাদেরকে কিছু হন্টেড ঘটনা, যেগুলোর আসলে মানে রহস্য এতটাই বেশি যে রহস্যের বেড়াজাল আসলে এখন পর্যন্ত কেউ ভেদ করতে পারেনি, অর্থাৎ সেগুলো এখনও রহস্যই রয়ে গেছে, তেমন কিছু ঘটনা সম্পর্কে আমি আজকে আপনাদেরকে বলবো। তেমনই একটা ঘটনা, যেমন আমরা এখন 2020 সাল চলছে, করোনা ভাইরাসের কারণে আমরা সবাই সার্জিক্যাল মাস্ক ব্যবহার করছি, কিন্তু জাপানের ক্ষেত্রে এই সার্জিক্যাল মাস্কের ব্যবহারটা একটু আলাদা। তারা বেশ অনেকদিন আগে থেকেই সার্জিক্যাল মাস্কের ব্যবহার করে আসতো এবং তারা অকারণেই আসলে অনেকদিন আগে থেকেই মাস্ক পরতো। ঠিক সেরকমই 1979 সালের দিকে হঠাৎ টোকিওর রাস্তায় মাঝে মাঝে মাস্ক পরে একটা মেয়েকে ঘুরে বেড়াতে দেখা গিয়েছিল। আর মাস্ক পরা সেই মেয়েটা যখন তখন বাচ্চাদের পথ আগলে ধরতো। হঠাৎই কোনো বাচ্চার পথ আগলে ধরে তারপর জিজ্ঞাসা করতো আমাকে কি খুব সুন্দর লাগছে।
বাচ্চাটা উত্তর দেবার আগেই সে তার মাস্কটা খুলে ফেলতো, তারপর চেঁচিয়ে বলতো, এবার দেখে বল আমাকে সুন্দর লাগছে কিনা। তার মুখটা দেখে কেউ যদি বলতো না, তাহলে সে ক্ষেপে গিয়ে বের করতো বিশাল একটা কাঁচি, তারপর সেটা দিয়ে বাচ্চাটার মাথায় আঘাত করে মেরে ফেলতো। আর যদি বাচ্চাটা বলে যে হ্যাঁ, তবে সে তার বড় কাঁচি দিয়ে বাচ্চাটার মুখ কান পর্যন্ত কেটে ফেলতো। একমাত্র বাঁচার উপায় ছিল এই মেয়েকে কনফিউজড করে দেওয়া, অর্থাৎ তাকে চিন্তায় ফেলে দেওয়া। যদি বলা হতো যে আমাকে কি সুন্দর লাগছে, তাহলে বলতে হতো যে তোমাকে খুব সাধারণ একটা মেয়ের মতো লাগছে, অথবা তুমিই বলো তোমাকে কেমন লাগছে। একমাত্র কনফিউজড করলে বাচ্চারা পালানোর জন্য একটা সময় পেত। যদি হ্যাঁ বা না বলতো, তখন সে তার ধারালো কেচি দিয়ে আঘাত করত। এই ঘটনার পর পুলিশ রাস্তায় টহল বাড়িয়ে দেয়, বাচ্চাদের একসাথে লাইন ধরে স্কুলে যেতে উদ্বুদ্ধ করেছিল পর্যন্ত। এই মেয়েকে জাপানিজরা বলে কুচি সাকে, যার অর্থ হচ্ছে কাটা মুখো মেয়ে। কুচি সাকে, আমি আবার বলছি, যার অর্থ কাটা মুখো মেয়ে। এবং এটি 1979 সালের একটা ঘটনা, এবং এটা একদমই সত্যি একটা ঘটনা। এই মেয়েকে নিয়ে অনেক ধরনের কথা প্রচলিত রয়েছে। বলা হয় কয়েকশো বছর আগে এক বদরাগী সন্দেহপ্রবণ সামুরাই তার অতীব সুন্দরী স্ত্রীকে সন্দেহের বশবর্তী হয়ে এভাবে মুখ কেটে ফেলেন। একটি পুরনো রিপোর্টে দেখা যায় 1970-এর দিকেও একবার এই কাটা মুখো মেয়ে বের হয়েছিল। এক সুন্দরী মেয়ে রোড অ্যাক্সিডেন্টে মারা যাবার পর দেখা গিয়েছিল তার মুখটা দারুণভাবে কেটে গেছে। তারপর থেকে তার অশরীরী আত্মা রাস্তায় ঘুরে বেড়ায়। 2004 সালে কোরিয়াতেও একই আতঙ্ক ছড়িয়ে পড়ে। তখন দক্ষিণ কোরিয়ার রাস্তায় লাল মাস্ক পরে এক মেয়ে শিশুদের খোঁজে রাস্তায় ঘুরে বেড়াতো। তো এই ঘটনাটি আসলেই একদমই সত্যি। এবং 1970 সালের দিকে বারবার এই কাটা মুখো মেয়ের বারবার দেখা দেয়, এবং অনেক শিশুর আসলে প্রাণনাশও হয়, যাকে আমরা কুচি সাকে বলতে পারি, অর্থাৎ কাটা মুখো মেয়ে। হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আমি এমডি নাহিদ মিয়া আপনাদের সাথে আছি। সো আজকে আমি আমার বাসা রংপুর বিভাগে, আর আজকে যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এটি ব্ল্যাক ম্যাজিক কেন্দ্রিক ঘটনা। এই ঘটনাটি আমি সংগ্রহ করি আমার এক হুজুরের কাছ থেকে। তার সাথে আমার ভালো সম্পর্ক, এবং সে আমাদের এলাকার একটা মাদ্রাসায় আর কি জব করতেন। তো সেই সুবাদে আর কি এই ঘটনাটা আমি সংগ্রহ করছি তার কাছ থেকে। তো সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। তার নাম ছিল রাব্বি। তিনি আজ থেকে প্রায় 6-7 বছর আগে আর কি ঢাকা শহরে তখন উনি চাকরি করতেন, সে সময় এই ঘটনাটা ঘটে। সো ঢাকা শহরে কিন্তু একটু গ্রামের সাইটে আর কি। সো সে জায়গায় আর কি তখন যে চাকরি করতেন উনি, মোটামুটি ওখানে চাকরি করে ওনার বাড়ির আর্থিক সব কিছু আর কি চলতো মোটামুটি। সো এরকম করে চলতো। পরবর্তীতে উনি হঠাৎ করে একদিন একটা পরিবারের সাথে দেখা হয়, আর তাদের পরিবারটা একদম ধ্বংসের মুখে চলে গেছে। সেখানে ওনাকে ডেকে নিয়ে যাওয়া হয় এবং তাকে জিজ্ঞাসা করা হয় যে ইনার অবস্থাটা কিসের জন্য হয়েছে এরকম, আর কি কারণে। সো তার আগে আমি বলে নিতে চাই যে পরিবারটার কথা বলা হয়েছে এখানে, সে পরিবারটা ছিল খুবই অসহায়, এবং তাদের প্রথমত তাদের পরিবারটা খুবই সচল ছিল। তারা ব্যবসা করত এবং ব্যবসার টাকা দিয়ে তাদের পরিবার খুবই সুন্দরভাবে চলতেছিল। তাদের পরিবারে 4 জন লোক ছিল, 2 জন, একটা ছেলে একটা মেয়ে, এবং সে আর তার ওয়াইফ। যে ওই লোকটার নাম ছিল কামাল। এই কামাল ভাই এর সাথে আর কি এই ব্ল্যাক ম্যাজিকটা করানো হয়। তো হুজুর আমাকে যেটা বলে যে এই কামাল ভাই ছিল তাদের বাসার একমাত্র কর্ম করে যোগান করার আর কি একটা লোক। তো তার সাথে আর কি এরকম খারাপ কাজটা করা হয়। তো তিনি যখন ওইখানে চাকরিগত অবস্থায় ছিল, আর উনি ওইরকম করে ব্যবসা করতো, খাইতো, এরকম করে হঠাৎ করে একদিন তাদের পরিবারে নেমে আসে একটা অন্ধকার কালো ছায়া। আর সেদিন থেকে আর কি তাদের পরিবারে খুবই একটা খারাপ অবস্থা।
কারণ একটা মানুষ যদি কোনো মানুষ আপনারা শুনলে হয়তো গা শিংড়ে ওঠার মতো ঘটনা এটি। যদি একটা মানুষ যদি শোনেন আপনারা যে মৃত মানুষের মুখের ভিতরে কোনো ব্ল্যাক ম্যাজিক করা হয়, তাহলে যার সাথে এই ব্ল্যাক ম্যাজিকটা করা হবে তার অবস্থাটা কীরকম হতে পারে আপনারা কি ভাবতেছেন একবার? তো সেই কাজটাই করা হয় এই কামাল ভাইয়ের সাথে। তো পরবর্তীতে যখন এই কামাল ভাইয়ের সাথে এরকম খারাপ কাজ করে, মানে কয়েকদিন আগে হঠাৎ করে কোন জায়গায় নাকি একজন মারা গেছে, সে জায়গায় মৃত মানুষের মুখের ভেতরে কে জানি গোসল করার সময় আর কি তাবিজ আর কি ব্ল্যাক ম্যাজিকের তাবিজ আর কি ঢুকাই দিছে আর কি একদম। তো দেওয়ার পরে সেটা তো কেউ জানে না এবং কেউ ওগুলো নিয়ে ভাবেও নাই। তো কয়েকদিন পর যখন লাশটা কবরে দাফন করা হয়, কয়েকদিন পর যখন লাশটা পচন শুরু হয়ে গেছে, এই পচনটা আবার এই কামাল ভাইয়ের ওপর যেয়া পড়ছে। হঠাৎ করে তার পায়ে দেখা যাচ্ছে যে পায়ের আঙ্গুলগুলো পচে যাচ্ছে একদম। এটা দেখে তো তিনি একদম ঘাবড়ে গেছে যে হঠাৎ করে আমি সুস্থ লোক অসুস্থ হয়ে গেলাম, এরকম কিসের জন্য হচ্ছে। তো সাথে সাথে উনি ডাক্তারের কাছে গেছে। ডাক্তার কোনোভাবে কোনো চিকিৎসা দিতে পারতেছে না, কারণ যেহেতু উনি টেস্ট করার পর কোনো রোগেই ধরা পড়তেছে না। তারপরও যেহেতু এরকম করে পচতেছে, এই জন্য পচনের কিছু ওষুধ দেওয়া হয়, তারপরেও কোনো আর কি কাজ করতেছে না ওষুধ। সো এই অবস্থায় কামাল ভাইয়ের অবস্থা খুবই শোচনীয় অবস্থা, খারাপ। কয়েকদিনের মধ্যে আর কি তার পুরো পাটা মানে দুইটা পায়ে একদম পচে যায় হাঁটুর পর্যন্ত। যখনই এরকম একটা অবস্থা, কারণ এই কারণটা হওয়ার কারণ কি, আমাকে হুজুর যেটা বলে যে ওই যে লাশটার উপরে মুখে যে আটা করা হয়েছে, তো আপনার তাবিজটা রাখা হয়েছে, ওই লাশটার যে যে জায়গাটা পচন শুরু হয়ে গেছে, ওদিক দিয়ে আর কি এই কামাল ভাইয়ের পচন শুরু হয়ে গেছে। যতক্ষণ মানে লাশটা একদম পচে যাবে, কামাল ভাইও নাকি একদম শেষ হয়ে যাবে, এরকম একটা পরিস্থিতি। তো সাথে সাথে মানে কোনোভাবে কোনো চিকিৎসা হচ্ছে না, ভালো ভালো ডাক্তার দেখা হচ্ছে, কোনোভাবে চিকিৎসা হচ্ছে না, অনেক টাকা চলে গেল, কিন্তু কোনো কাজ হচ্ছে না। তাদের পরিবারের নেমে আসলো একদম একটা কালোর ছায়া, কোনোভাবেই কোনো কাজ হচ্ছে না। পরবর্তীতে তারা কি করলেন, এই রাব্বি হুজুরের সাথে পরামর্শ করলেন মাদ্রাসায়। একজন আর কি ওইখানকার লোক আর কি রাব্বি হুজুরকে যে বলে যে এরকম এরকম সমস্যা, আপনি একটু দেখতে পারবেন। আর রাব্বি হুজুর কিন্তু একটু করে কবিরাজি বা এরকম কিছু বিষয় জানতো। তো তাকে বলা হয়, তারপরে রাব্বি হুজুর বলে যে আচ্ছা আমি দেখতেছি, আপনি কোনো সমস্যা নেই। তো রাব্বি হুজুর বলে যে আপনার এই কামাল সাহেবের ওপর একজন আপনাদের বাড়িরই কেউ আত্মীয় ব্ল্যাক ম্যাজিক করছে। এই ব্ল্যাক ম্যাজিকটা এমনভাবে করছে, মানে মৃত মানুষের মুখের ভিতরে আর কি এই খারাপ কাজটা করার কারণে তাকে বাঁচানোটাও মুশকিল হয়ে যাবে, এবং যে কোন লাশের ভিতরে যে এই তাবিজটা রাখা হয়েছে এটার কিন্তু জানাটাও অনেক বড় আর কি একটা মুশকিল হয়ে যাবে, মানে বের করাটাও কঠিন। এবং আর এরকম খারাপ কাজ যে কেউ করতে পারে বা এটা ভাবনারও বাইরে। কারণ আপনারা যদি আপনারা ভাবেন যে, যদি আপনি মনে করেন ভাবেন যে একটা মৃত লাশের ভিতরে কোনো তাবিজ বা মৃত লাশকে নিয়ে যদি ব্ল্যাক ম্যাজিক করানো হয়, সো আপনারা কীরকমভাবে এটাকে নেবেন আমি জানি না। আমার গা শিংড়ে উঠছে, কারণ শোনার পরে যে একটা মৃত মানুষকে যখন কেউ এরকম করে তাবিজ ভিতরে রাখে, তার শরীরটা পচতেছে, দেন মনে করেন যার উপরে এই কাজটা করা হয়েছে সেও পচে যাচ্ছে, অবস্থাটা খুবই খারাপ। এরকম করতে করতে কয়েকদিন পর পুরো অর্ধেকটা পচে যাওয়ার পরে সে তো আর টিকে থাকতেই পারতেছে না। পচে গেলেই তো মনে করেন একটা জিনিস যদি কোনোভাবে পচে, তার তো ব্যথা বা এরকম কোনো আছে অবশ্যই।
সো এই কামাল সাহেব আর দুনিয়াতে টিকি থাকতে পারে নাই। সেদিন আর কি সে মানে 3 মাসের মধ্যে তার অবস্থা খুবই খারাপ এবং মারা যায়। পরবর্তীতে গ্রামবাসীরা যখন তার জানাজা নেওয়ার পরে বলে যে এরকম করে যেহেতু এই কামাল সাহেবকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে এবং এরকম করে যে খারাপ কাজটা করলো, আল্লাহ তাআলা যেন তাকে হেদায়েত দান করে এবং আর এরকম কাজ যাতে কেউ না করে। কারণ আপনারা একটা জিনিস ভাববেন যে আমাকে রাব্বি হুজুর বলছে যে যদি মৃত লাশের কেউ যদি কোনোভাবে একটু কাপড়, আপনার আতর বা কোনো কিছু, মৃত লাশের যদি কোনো কিছু চুলও বা হয়, যদি কোনো কিছু চুরি করে তাহলে ভাববেন যে এটা ব্ল্যাক ম্যাজিক করার জন্য চুরি করছে। কারণ আপনারা একটা জিনিসে ভাববেন যে মৃত মানুষের যদি কোনো জিনিস নেওয়া হয় সেটা ব্ল্যাক ম্যাজিক করার কারণেই নিবে, কারণ তাছাড়া আর কেউ এই বিষয়গুলোর জন্য কোনো কিছু নেবে না। কারণ আরও একটা ঘটনা উনি সাথে সাথে আমার সাথে শেয়ার করেন যে এই ব্ল্যাক ম্যাজিক করার কারণে এই পরিবারের সব মানুষ মনে করেন যে একদম ভিখিরি হয়ে যায়। যে মনে করেন চেয়েছিল যে এই পরিবারটাকে ধ্বংস করে দেবে, সে মনে করেন পুরোপুরি সফল হতে পারছে। কারণ ওনাকে যেহেতু মারার চেষ্টা করা হয়েছে, সে তো মেরে ফেলছে। আরও বলে যে এই আফ্রিকানরা আর কি এই ঘটনা মানে আপনার ব্ল্যাক ম্যাজিক করার খুবই পারদর্শী, কারণ এরা নাকি খুবই ব্ল্যাক ম্যাজিক করে মানুষদের। তার থেকে বাংলাদেশেও এরকম অনেক ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে এখন থেকে। তো এই ঘটনাটি রাব্বি ভাই আমাকে শেয়ার করে। এই মৃত লাশ বা কোনো কিছুর উপরে যদি কোনো ব্ল্যাক ম্যাজিক করা হয়, এই মৃত লাশের ওপর থেকে বা যদি আপনি কোনোভাবে ধরতে না পারেন তাহলে আপনার জীবন বাঁচা একদম খুবই একটা খারাপ অবস্থা হয়ে যাবে। কারণ যদি মৃত লাশের উপর হয়, যদি সাথে সাথে জানতে পারেন যে মৃত লাশের উপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, তাহলে খোঁজ করে হয়তো বের করতে পারবেন। যদি বের করতে পারেন তাহলে তো ভালো, না পারলে সে একদম ধ্বংস হয়ে যাবে। কারণ রাকিব ভাই রাব্বি হুজুর আমাকে বলে যে যদি প্রথমেই আপনারা টের পান যে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, সেহেতু আপনারা সাথে সাথেই কোনো ভালো কবিরাজ বা বড় কোনো কবিরাজের কাছে যাবেন এবং ওই লাশটাকে যদি খুঁজে বের করতে পারেন, সাথে সাথে ওই লাশটার যেখানে ব্ল্যাক ম্যাজিক করা আছে ওখান থেকে আপনারা জিনিসগুলো সরাই দেবেন এবং সে অবশ্যই ইনশাআল্লাহ আর কি ব্ল্যাক ম্যাজিকের হাত থেকে বেঁচে যাবে। আর আপনারা অবশ্যই একটা জিনিস পড়বেন, যেটা হচ্ছে আয়াতুল কুরসি বারবার পাঠ করবেন। এটা বলে যে আরও আমার কাছে ভালো ভালো ঘটনা আছে, যদি আপনি চান আমি আপনাকে শোনাবো, কোনো সমস্যা নেই। তো রাসেল ভাই, এটাই ছিল ঘটনা। যদি ভালো লাগে অবশ্যই লিসেনাররা আপনারা জানাই দিবেন। আর এরকম সুন্দর সুন্দর ঘটনা পেতে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। অনেকেই দেখছি আমাদের সাথে আছেন, আমরা সময় নষ্ট না করে চলে যেতে যাচ্ছি আমাদের অতিথি সামির ভাইয়ের কাছে তার ঘটনা শুনবার জন্য। আপনারা সবাই সাথে আছেন আমরা জানি, সাথেই থাকুন শেষ পর্যন্ত। আসসালামু আলাইকুম লিসেনার, সামির বলছি। আশা করি সবাই ভালো আছেন। আজকের এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আলী ভাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে আজকে ইনভাইট করার জন্য। তো আজকে প্রথম যে ঘটনাটা আমি শেয়ার করব, সেই ঘটনাটা আমাকে পাঠিয়েছেন মানিকগঞ্জ থেকে আয়েশা। তিনি গত সপ্তাহে একটা ঘটনা দিয়েছেন। তো এখন যে ঘটনা আমি বলবো, সেই ঘটনাটা ঘটেছিল যুদ্ধের আগে এবং এটা ঘটে আয়েশার দাদা বাড়িতে। তো আয়েশার দাদা বাড়ি ছিল যেখানে, সেটা বেশ বড় এরিয়া নিয়ে ছিল। তো ওনারা তখন সেই মুহূর্তে যেখানে থাকতেন তার সামনে ছিল, বাড়ির সামনে ছিল একটা বেশ বড় পুকুর। পুকুরের সামনে ছিল আরেকটা জায়গা ওনাদের, মানে পুকুরের এই পারে থাকতো ওনারা আর ওই পারে ছিল আরেকটা জায়গা ওনাদের। তো ওনারা ঠিক করে যে পুরান বাড়ি থেকে ওইখানে নতুন জায়গায় একটা বাড়ি করে ওখানে থাকা শুরু করবে। কিন্তু যে নতুন জায়গাটা বাড়ি করবে সেটা একবার বন জঙ্গলে ভরা ছিল, মানে গাছপালা অনেক বেশি ছিল। তো ওনাদের বাপদাদার সম্পত্তি ছিল, তো ওনাদের খুব একটা এখানে যাওয়া হতো না। তো ওনারা ঠিক করে যেহেতু বংশ বড় হচ্ছে, তো এখানে নতুন করে বাড়ি করবে। তখন আয়েশার বাবার বয়স 14 কি 15 বছর। তো
যেই কথা সেই কাজ, সেই অনুযায়ী ওনার দাদারা, যারা দাদা এবং দাদার ভাই যারা ছিল, তারা ঠিক করে যে পুকুরের ওই পারে নতুন বাড়ির কাজ শুরু করবে। তো তখন প্রথমে ওনারা একটা ছনের ঘর তৈরি করে, ওই পারে গিয়ে কিছু গাছপালা কেটে ছনের ঘর তৈরি করে। তো প্রথম যখন ওনারা এখানে থাকা শুরু করে, তখন সম্পূর্ণ রাতে ওনারা থাকতো না, মানে দিন পর্যন্তই থাকতো, কারণ আয়েশার দাদি নাকি তখন মানে ওখানে যেতে একটু রাতে থাকতে একটু ভয় লাগতো না। এবং যুদ্ধের আগের সময় যেহেতু তখন তো লোকজন অনেক কম ছিল আর গাছগাছালি খুব বেশি ছিল সেই এরিয়াটাতে, তো ওনারা দেখা যায় ছনের যে একটা বা দুটা রুম ওনারা করেছিল, সেখানে ওনারা খুব একটা থাকতো না। তো আশার দাদা নাকি প্রায় দাদিকে বলতো যে দেখো আমাদের তো এক সময় এখানে থাকতেই হবে, তো এক কাজ করি, আমি আমার ভাইকে নিয়ে কয়েকদিন এখানে থাকি, আর তারপরে তোমরা আস্তে আস্তে এখানে আসা শুরু করো। তো তখন ওই মানে পুকুরের এই পার ওই পার, তো আয়শার দাদা এবং দাদার ভাই নাকি এরকম রাতে ওই ছনের ঘর যেখানে নতুন যেটা করেছে পুকুরের পারে ওখানে থাকা শুরু করে। আয়শার দাদা অনেক পরেজগার মানুষ ছিল, উনি যখন রাতে নামাজ পড়তো ঘুমোতে যাওয়ার আগে, তখন উনি একদিন খেয়াল করছে ছনের ঘরের উপরে ঢিলাঢিলি করছে, মানে খুব ঢিল মারছে, ছুটছে কেউ। তুমি মনে করে যে হয়তো বা এমন হতে পারে যে গাছের পাতা পড়তেছে বা কোনো সামথিং পাশে দিয়ে কিছু একটা পড়ছে, গাছের ডাল পড়ছে, হয়তো এরকম আওয়াজ হতে পারে জন্য না। কিন্তু সমস্যা একটাই যে টানা কন্টিনিউয়াসলি এরকম নাকি ঢিলাঢিলি হতো ওনার যখন থাকা শুরু করে। তো এরকম হওয়ার পরে তো উনি কিছুটা বুঝে যে হ্যাঁ হয়তো বা খারাপ কিছু এরকম ঢিলাঢিলি করতে পারে, তা ওনার মনে একটা মানে সাহস ছিল যে না, আমি যেহেতু নামাজ কালাম পড়ি আমার কোনো সমস্যা হবে না। আর ওনার ভাইও এরকম সেম শুনতো। তো একদিন নাকি রাত্রেবেলা আশা দাদা যখন নামাজ পড়বে, উনি শুনছে যে ওনাদেরই আত্মীয় স্বজন যারা মারা গিয়েছিল ওনাদের ভয়েস মতো, মানে ওনাদের ভয়েসে কেউ একজন মানে এরকম আশা দাদাকে ডাকছে, এবং আশা দাদাকে যখন ডাকছে দাদার ভাইকেও ডাকছে। তো এই আওয়াজগুলো যখন শুনছিল তখন ওনারা একটু ভয় পায়, পরে আবার এসে আশা দাদিকে বলে যে দেখো, মানে এই ঘটনাটা বলে না, তো শুধু বলে দেখো যে ঘরে আছে আমরা এরকম রাতে থাকা শুরু করি, কারণ আমাদের এখানে আসলে ওইদিকে থাকা উচিত। তো আশা দাদা মনে করে যে বেশি লোক থাকলে হয়তো এই সমস্যাগুলো হবে না। তো তারপর ওনারা কয়েকদিন পর এখানে আবার ওই যে আশার দাদি, দাদা এবং আশার আব্বা এবং ওনার ভাইরা সবাই মিলে এখানে থাকা শুরু করে। এবং তখন বিল্ডিংটা মানে তখন ওই ছনের ঘরটা ভেঙে এটা হাফ বিল্ডিংয়ের মতো করা হয়, মানে উপরে টিন শেড দিয়ে দেয়াল দিয়ে চারপাশে এরকম কয়েকটা রুম করা হয়। তো তখন অনেক গাছপালা আবার কাটা হয়। তো এরকম থাকা শুরু হওয়ার পর থেকে আশার দাদি মাঝে মাঝে নাকি তিনি দেখতেন যে ওনাদের বাড়ির যেখানে উঠান ছিল, উঠানে কালো সাপ, একটা কালো কালারের সাপ প্রায় সময় নাকি এরকম চলাফেরা করতো। আর বাড়ির আশেপাশে গাছগাছালিগুলো ছিল এরকম যে একটা গাব গাছ ছিল বেশ বড়, একটা দুইটা তাল গাছ ছিল বেশ বড়, এবং আম গাছ ছিল একটা সাইডে, বেশ বড় একটা আম গাছ ছিল। ওই আম গাছের কিছু অংশ কেটেই ওনারা এই বাড়িটা করে। তো এখন যেটা হয় যে আয়শার দাদি নাকি বলে উনি কি প্রায় সময় এরকম কালো সাপ দেখতো দিনের বেলা হাঁটাচলা, মানে ওইখানেই চলাচল করতো সাপটা। এবং ওনারা যখন বাইরে হাঁটাচলা করতো তখন নাকি কিছু কিছু প্রাণী দেখতো, মানে দেখা যাচ্ছে যে বিড়াল বা দেখা যাচ্ছে যে শিয়ালের মতো কোনো একটা প্রাণী এরকম ছুটাছুটি করতো বনের ঝোপঝাড়ের দিকে। তো যাই হোক ওনাদের সীমানার মধ্যে আসতো না। তো যেহেতু আসতো, একদিন হয়েছে কি যে আয়েশার দাদির ভাই তিনি পুঁটি মাছ নিয়ে আসে দিনের বেলা, তো আনার পরে রান্নাঘরে রাখে। তা আয়েশা দাদিকে এসে বলতেছে যে বাবু তোমার জন্য পুঁটি মাছ নিয়ে এসেছি, রান্নাঘরে আছে, তুমি যাও মাছগুলো কাটো। এটা নাকি দুপুরের ঠিক পর পর হবে। তো তখন আয়েশার দাদি সেই মাছ যখন দেখতে যাবে, তিনি দেখে যে একটা বিড়াল তাল গাছ থেকে এসে পুঁটি মাছটা নিয়ে আবার সেই তাল গাছে এক দৌড়ে উপর উঠে গেছে। এটা দেখার পর আয়েশা দাদির বেশ ভয় লাগে। উনি ওনার হাজব্যান্ডকে বলে, মানে আয়েশা দাদাকে বলে দেখো এরকম আমি দেখছি। তো আয়েশা দাদা বলছে দেখো কেউ তোমার কোনো, আমাদের তো কেউ কোনো ক্ষতি করতেছে না, এগুলো বাদ দাও, যা দেখছো দেখছো, বা সাপ দেখে যেটাই দেখি হয়েছে, এটা নিয়ে টেনশনে কিছু নাই। তবে আয়েশার দাদা নাকি বলে যে সাপগুলো নাকি ছিল বেশ লম্বা লম্বা সাপ, মানে নর্মাল সাপের যে মানে লম্বা হয় হয়তো 3 হাত 4 হাত 5 হাত হয়ে থাকে, তার থেকেও বেশ লম্বা লম্বা সাপ ছিল। তো যাই হোক এটা তো হইলো। তো একদিন ওই তাল গাছের এখানে দেখছে যে আয়েশার দাদি একটা তাল বেশ বড়। তো ওই তালটা দেখে উনি ওনার ছেলেকে বলতেছে যে বাবা দেখ এই তালটা বেশ বড়, তোরা একটু নজরে রাখিস, এই তালটা যদি পড়ে তাহলে আমরা তালটা খাবো। তো এটা বলার পরে তার যে একদিন পরে আয়েশার দাদি নাকি প্রায় সময় তালের দিকে তাকায় থাকতো, যেটা কবে পড়বে একটু খাবো, অনেক বড় তাল ছিল। তো একদিন এরকম সন্ধ্যার ঠিক আগে দিয়ে আয়েশার দাদি দেখতেছে যে একটা কালো সাপ ওনাদের বাসার উঠান দিয়ে যাচ্ছে। তো আয়েশার দাদি ভাবে যে সবসময় তো সাপটা দেখি, আজকে এটা পাইছি, এটা আজকে মেরেই ফেলবো। তো উনি করে কি লাঠি বা দাও নিয়ে যেটা নিয়ে ওই সাপটাকে ধাওয়া করে। তো উনি দেখে যে সাপটা মানে যেতে যেতে একবার তাল গাছের মধ্যে উপর ওঠা শুরু করে,
তাল গাছটা দিয়ে উপরে ওঠা শুরু করে এবং আশার দাদি যখন উপর দিকে তাকাবে হঠাৎ করে উনি দেখে যে তাল গাছের উপর থেকে একটা ভয়েস আসতেছে, ওনাকে বলতেছে যে তোর তো তাল খাওয়ার খুব শখ, নে তোকে তাল খাওয়াইতেছি। আশার দাদি নাকি উপর দিকে তাকাতে যাবি এমন সময় একটা তাল ওনার মাথায় পড়ে, মানে ওই তালটাই ওনার মাথায় পড়ে এবং উনি নাকি সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায় এবং 20 দিন নাকি ওনার সেন্স আসে না। ওনার খাওয়া দাওয়ার ব্যবস্থা কোনো রকম লিকুইড সিস্টেম করে দেওয়া হয়েছিল সেই সময়, তখন এরকম ডাক্তারও ছিল না খুব একটা। 20 দিন ওনার সেন্স আসে না, সেই 20 দিন পর ওনার সেন্স আসে। আসার পর যেটা হয় যে উনি সম্পূর্ণ অসুস্থ হয়ে যায়। ওনার নাকি মাথা প্রায় সময় ব্যথা করতো এবং একটা সমস্যা ছিল যে ওনার নাকি শরীর প্রায় সময় অবশ হয়ে যেত, ওইটাকে রেগুলার হচ্ছিল, মানে হাঁটা চলাচল উনি পুরোপুরি করতেই পারতো না। এদিকে তো আশাদের দাদির বা দাদার বা ওদের মন খারাপ, ওনার আশার বাবার মন খারাপ যে মা এরকম ওনার অসুস্থ। একদিন মানে ম্যাক্সিমাম সময় নাকি আশা দাদিকে উঠানের পাশে একটা চৌকির মধ্যে এরকম বসায় রাখতো, হেলান দিয়ে বসায় রাখতো, দিনের বেলা বা বিকেলবেলা যেটা হোক বসে রাখতো, রাতের বেলা তো ঘুমে থাকতো। একদিন সকালে আয়শার দাদি এরকম চৌকির মধ্যে বসে আছে, তা একটা ফকির বাবার মতো একটা লোক আসে ওনাদের উঠানে, এসে আয়শার দাদিকে বলতেছে যে খাওয়া দে, খিদা লাগছে। তখন আয়শা দাদি বলতেছে যে আমার কাছে তো বাবা খাওয়া নাই, যেমনি পারো খাওয়া দে, খাওয়ার ব্যবস্থা কর। তখন সেই আয়শার দাদি যে লোক আশেপাশে যারা ছিল ওদেরকে বলতেছে দেখ পান্তা ভাত আছে নাকি, এই বাবার খাইতে দে। তখন ওই ফকির বাবাকে পান্তা ভাত দেওয়া হয়। তো ফকির বাবা যিনি ছিল উনি নাকি পান্তা ভাতটা থালার মধ্যে নিয়ে অনেকক্ষণ ডলতে উনি করলো কি, পাশে নাকি একটা লাউ গাছ ছিল, লাউ গাছ থেকে লাউ পাতা নিয়ে ওই লাউ পাতা সহ ওই পান্তা ভাতটা অনেক ডলতেছে, মানে আশার দাদি দেখে ওটা ঘৃণা লাগতেছিল। হঠাৎ করে দেখতেছে আশার দাদি যে সেই ফকির বাবাটা মুখের থেকে লালা নিয়ে ওইটা পান্তা ভাতটা ডলতেছে। এটা দেখার পর আশা দাদির বেশ ঘৃণা লাগে। উনি দেখতেছে যে ফকির বাবাটা খুব মজা করে এটা খাচ্ছে। তো একটা পর্যায়ে সেই ফকির বাবা আশার দাদিকে বলতেছে নে খা। আশা দাদি তো একটু মানে উনি খাবে না, নাক ছিটকাচ্ছিল, এরকম চেহারা ফেস এরকম করে রাখছিল। তখন নাকি ফকির বাবা বলতেছে যে তুই খা, তোর উপকার হবে। তখন আশার দাদি নাকি নাকটা বন্ধ করে উনি মানে কোনো রকম একটু খাইছে। খাওয়ার পর যখন মানে ফকির বাবার দিকে তাকাবে দেখতেছে উনি নাই, উনি ওনার মতো হেঁটে চলে যাচ্ছে, পুরোটা খেয়ে চলে যাচ্ছে। ঠিক অল্প কিছুক্ষণের মধ্যেই আশার দাদি নাকি সম্পূর্ণ হাঁটা শুরু করতেছেন। দেখতেছে যে উনি পায়ে শক্তি পাচ্ছে, ওনার তো এমনিতে শরীর অসুস্থ ছিল, উনি হাঁটা শক্তি পাচ্ছে। উনি তাড়াতাড়ি উঠানে একটু কয়েক কদম হেঁটে আবার দেখতেছে ফকির বাবাটা কোথায়, যেহেতু ওনার খাওয়াকে হঠাৎ করে হাঁটাচলা করতে পারতেছে, দেখ আশেপাশে কিছু নাই। আশার দাদা তখন এসে বলতেছে ওনার স্ত্রীকে যে তুমি হঠাৎ হাঁটাহাঁটি করতেছো কীভাবে? তো বলছে আমি বুঝলাম না কিছু না, একটা ফকির বাবা আসলো, আমাকে এই ঘটনাটা পুরোটা বলে এই অবস্থা হয়েছে, আমাকে একটু খাইতে দিল, খাইলাম, আমার এই অবস্থা। তখন আশা দাদা খুব হাসতেছে, বলতেছে তুমি কি না কি খাইছো, কার খাওয়া খাইছো, সুস্থ হয়ে গেছো, এগুলো আল্লাহর দান, আল্লাহ তোমাকে সুস্থ করে দিচ্ছে, ফকির বাবার কিছুই না। তো যাই হোক আশা দাদিতে এখানে সুস্থ, ওনাদের আর কোনো সমস্যা খুব একটা হয় না। তো এটা যখন চলছিল, তবে মাঝে মাঝে ওই জিনিসগুলো ওরা দেখতো যে ওই যে কালো সাপ ওনাদের জানলার সামনে বা ওনাদের উঠানে বিভিন্ন জায়গায় এরকম দেখতো। তো এর কয়েকদিন পর ওদের আয়শা দাদা বাড়িতে একটা মানে সিস্টেম ছিল এরকম যে ওনাদের যে এরিয়াটা ছিল গ্রামের, সেই গ্রামের বিভিন্ন বাড়িতে প্রতি বছরে ওরস শরীফ হতো এবং 2 দিন 3 দিন লাগে ওরস হতো এবং বিভিন্ন আলেমরা আসতো এখানে। তো একদিন এরকম একবার আয়শাদের বাড়ির দাদা বাড়ির এখানে আলেমরা এসে ওরস করবে। তো এখন এক আলেম উনি সারাদিন এরকম ওরসের মানে কাজ শেষ করে উনি ওনার বয়ান দিয়ে উনি যখন রাত্রেবেলা আয়শাদের দাদার বাড়ির কোনো একটা রুমে থাকবে, তো ওনার এর সীমানার মধ্যে যখন ঢুকছিল তখন উনি সে আলেম নিজের থেকে ফিল করতেছে, তখন নাকি রাত্রে 10:30-11টা বাজবে, উনি ওনার বয়ান শেষ করে যখন ওই আশা বাড়িতে ঢুকবে, তো আশা দাদা বাড়িতে ঢুকবে, নিজে থেকে ফিল করতেছে বাড়িটার মধ্যে হয়তো কোনো একটা সমস্যা আছে। তো তখন তিনি ওনার যে রুমে থাকার ব্যবস্থা করেন সেই রুমে নিয়ে বসার পর নাকি উনি নিজের থেকে অনেকক্ষণ ধরে জিকির করতেছিল। তখন জিকিরের একটা পর্যায়ে উনি বুঝে যায় যে না, বাসার মধ্যে কোনো আসলে একটা সমস্যা আছে। তখন সেই আলেম নাকি বাসার একাই নাকি রাত্রেবেলা উঠানের মধ্যে একটু হাঁটাহাঁটি করে উনি দেখতেছে যে আসলে আশেপাশে কোনো সমস্যা আছে নাকি। তো অনেক বড় আলেম ছিল উনি নাকি তখন এক জিনের মাধ্যমে জানতে পারে যে এই বাসাটার আশেপাশে নাকি অনেক জিনের বসবাস। তো তখন সেই আলেম এটা বলার পরে জিনের মাধ্যমে শোনার পরে উনি তো ওনার মতো ঘুমায় যায়। পরের দিন সকালে যখন তিনি উঠবে তখন তিনি আয়শার দাদাকে ওনার বয়ান শুরু করার আগে আয়শার দাদাকে ডেকে বলতেছে যে ভাই আপনার যে বাসার এরিয়াটা আপনাদের এখানে কোনো সমস্যা হয়? তো আয়শা দাদা বলতেছে কেন? তো বলতেছে যে না, কারণ আমি কালকে রাতে এখানে থাকলাম, মানে যখন থাকছি আমার কেন জানি মনে হইলো এখানে কোনো একটা সমস্যা আছে এবং এখানে অনেক দিনের বসবাস আছে, আমরা যেভাবে জানতে পারছি। আশার দাদা নাকি ইতস্ততা বোধ করতেছিল। তখন ওই আলেম বলতেছে আপনার লজ্জার কিছু নাই, আপনি ফ্রিলি বলতে পারেন, মানে আপনি মন খুলে বলেন কি সমস্যা আছে।
আশার দাদা নাকি বলতেছে যে না, আমরা মাঝে মাঝে এই জিনিসগুলো দেখি, আমার স্ত্রীর কয়েকদিন আগে এরকম অসুস্থ ছিল, এই তাল পরশু নাকি শুনছি উপর থেকে ওকে বলছে এই কথা। ওভারঅল সব ঘটনাগুলো বলে যে প্রথম থেকে যে এখানে আমরা বাসা থাকতাম না, নতুন আসছি এখানে। তো সেই আলেম বলতেছে যে দেখেন, ঠিক আছে, আমি যেহেতু আপনাদের এখানে আসি, আজকে আমি বয়ান শেষ করি, ও আজকে বয়ান শেষ করে রাত্রেবেলা যে আমার একবারই বয়ান শেষ হয়ে যাবে, আমি রাতে যখন আপনাদের এখানে আসবো আপনাদের বাসায়, আমি রাতে খাওয়ার পরে এই ব্যাপারে একটু দেখি কি করা যায়। তখন সে আলেম আবার ওই আশা দাদাকে বলে রাখে যে আপনাদের বাসার ভিতরে 4টা বড় ড্যাগ রাখবেন, মানে পাতিল রাখবেন বড় 4টা, এবং বেল পাতা রাখবেন এবং কয়েকটা বোতল রাখবেন। তা আমি বয়ান শেষ করে আর রাতে আসি, আর আপনাদের আশেপাশে বাড়ির যারা সবাই আছেন এরিয়ার মধ্যে, সীমানার মধ্যে, সবাইকে আপনাদের বাসায় থাকতে বলবেন, ওদের বাসার থেকে এসে আপনাদের এখানে বাসাটা এক রুমে থাকতে বলবেন। তো সেই আলেম নাকি এরকম উনি বয়ান শেষ করে রাত্রেবেলা যখন সেই 10:30-11টার দিকে উনি যখন আসে, সেই আশা দাদার রুমের ভিতর ঢুকে এবং উনি সেই আশা দাদাকে বলে যে আপনি কি ড্যাগগুলো রাখছেন? বলে যে হ্যাঁ, ড্যাগ রাখছি। তখন আশা ওই আলেম বলতেছে আমার সাথে তো কিছু লোকজন আছে মাদ্রাসার, ওরাও এখানে থাকবে, আর আপনাদের বাড়ির আশেপাশে যারা আছে সবাইকে এই রুমের মধ্যে নিয়ে আসেন। তো কিছুক্ষণের মধ্যে সেই রুমে সবাই এসে পড়ে। সেই আলেম বলতেছে যে আমি বাইরে গিয়ে, মানে আমি আপনাদের উঠানে গিয়ে কিছু কথাবার্তা বলবো কারোর সাথে, তো আমার যদি খুব চিল্লাচিল্লি হয় বা খুব তর্কাতর্কি হয় আপনারা কেউ আসবেন না, আমি আপনাদের দরজাটা বাইরে লাগাই দিয়ে যাবো, কিন্তু আপনারা এটা কোনো ভয় পাবেন না, আমি এবার দরজা খুলে দিব। তো সেই আলেম নাকি উনি এরকম দরজা বাইরে দিয়ে লাগায়, তো উনি উঠানের মধ্যে যায়। তো আশার দাদা এবং আশার বাবা বলে যে আশাকে যে মানে প্রচণ্ড আওয়াজ হচ্ছিল নাকি তখন, মানে বাইরে তর্কাতর্কি হচ্ছে, মানে ঝগড়া লাগলে একটা মানুষের সাথে একটা মানুষের যেরকম কথা হয় এরকম আওয়াজ হচ্ছিল। তো ঘটনাটা ঘটে এরকম যে আলেম নাকি বাইরে হওয়ার পরে উনি ওনার জিনের মাধ্যমে এখানকার ওই যে এরিয়াটাতে জিন থাকতো ওদের মধ্যে মুরব্বী জিন একজনকে ডাকে। সে মুরব্বী জিনকে ডেকে বলতেছে যে তোমাদের কি সমস্যা, তোমরা এখানে কি করতেছো, তোমরা তো এখানে প্রায় দেখা যাচ্ছে এখানে যারা থাকি স্থানীয় তাদেরকে সমস্যা করতে ফেলতেছো, তোমরা সাপ হয়ে আসো, তোমরা বিভিন্ন আকার আকৃতি আসো, কি সমস্যা, ওদের সমস্যা করো কেন? তখন যে বয়স্ক জিনটা ছিল সে বলতেছে দেখেন, এটা ওনাদের জায়গা না, এটা আমাদের জায়গা, আমাদের এখানে বসবাস, হাজার বছর ধরে আমরা এখানে থাকতেছি, এখানে বন জঙ্গল ছিল, ওনারা নতুন এসে এখানে বাড়িঘর তৈরি করা শুরু করছে, তো আমরা এখান থেকে যাব না। তো সে আলেম বলতেছে দেখো, এটা তো ওদের জায়গা, ওরা পুকুরের ওই পারে ছিল, এখন এটা ওদের জায়গা, তোমরা চলে যাও, এখানে থাকো না। তো তখন সেই বয়স্ক জিন বলতেছে যে না, আমরা যেতে পারবো না, কারণ আমাদের এখানে অনেক সংখ্যায় থাকে, আমরা সংখ্যা অনেক থাকে এখানে, আমাদের মানে এতজনকে আপনি তাড়াইতে পারবেন না। সে আলেমকে বলতেছে, সে আলেম বলতেছে যে আপনারা কতজন থাকেন এখানে? তখন সেই বয়স্ক জিন বলে আমরা মোট এখানে 360টা জিন এখানে থাকি, অতএব আমাদের এখানে তাড়ানো আমাদেরকে যাবে না, আপনারা ওদেরকে চলে যেতে বলেন, এই ফ্যামিলিকে চলে যেতে বলেন, আমাদের ওরা রাত্রে লাইট জ্বালায় রাখে, ওদের যেই কাজগুলো করে আমাদের খুব সমস্যা হয়, আমরা ঠিকভাবে চলাচল করতে পারছি না। তখন সে আলেম বলে যে এত কিছু বুঝি না, তোমাদের এখান থেকে যেতে হবে, কীভাবে যাবো তোমরা ঠিক করো। অনেক তর্কাতর্কি হয়, হতে হতে একটা পর্যায়ে সেই আলেম বলে ঠিক আছে, তোমরা কোথায় যাবা, আমি তোমাদের একটা ব্যবস্থা করে দিই, যে আমার নদীর ওই পারে আমার এরকম একটা মাদ্রাসা আছে, মাদ্রাসার পিছনে একটা বাগান আছে, সেখানে এরকম ঘন বাগান, তোমরা ওইখানে চলে যাবে, এখানে গিয়ে তোমরা থাকো, কোনো সমস্যা নেই, কিন্তু এই ফ্যামিলিটা কোনো সমস্যা করো না। তো সেই বয়স্ক জিন বলতেছে যে দেখেন, আমরা হয়তো কয়েকজন ওইখানে গিয়ে থাকতে পারবো, কিন্তু 360 জনের মধ্যে তো সবাই যাবে না, যারা অবাধ্য বা যারা যাবে না তাদের ক্ষেত্রে আপনি কি করবেন? তো সে আলেম বলতেছে এটা আমি দেখবো, তোমার চিন্তা করা লাগবে না, তোমাদের কি বলছি তোমরা চলে যাও এখানে। তো অনেক কথা দেওয়ার পরে জিনের কথা দেয় যে হ্যাঁ, ওরা কিছু সংখ্যক জিন ওইখানে ওই আলেমের কথা অনুযায়ী ওই আলেমের মাদ্রাসার পিছনে বাগানে চলে যাবে, এবং বাকি তো অনেকে যেতে চায় না। তো আলেম ওই বয়স্ক জিনকে বলে ঠিক আছে, বাকিরা যারা অবাধ্য আছে আমাদের ব্যবস্থা আমি করতেছি, আপনারা চলে যান এখনই। এরকম নাকি ঘন্টাখানি কথা বলার পর তারপর সে আলেম ঘরের মধ্যে আসে। ঘরের মধ্যে আসার পর আশা দাদাকে পুরোটা ঘটনা বলে এবং বলে যে আপনি 4টা পাতিল যে জোগাড় করছিলেন সকালে, যে বলছিলাম এই পাতিলগুলোর মধ্যে গরম পানি দিয়ে ফুটান, মানে বলে যে চুলা যেটা কোনো বাসার ভিতরে চুলার ব্যবস্থা করে রাখতে বলছিল, এই চুলার মধ্যে পাতিল এবং পাতির মধ্যে পানি দেয়, তা আগুন দিয়ে এরকম ফুটাচ্ছিল এবং বেল পাতা দিয়ে দেয়, বেল গাছের পাতা এরকম দিয়ে দেয়। এবং ওই ঘরের ভিতর যারা ছিল আশার বাবা নাকি বলে আশাকে যে যখন এরকম বেল পাতা দেওয়া হয় তখন নাকি বাইরে, মানে দরজা জানলা তো সব আটকানো ছিল, বাইরে নাকি খুবই কান্নাকাটির আওয়াজ, এবং এমন অবস্থা মানে ঝগড়া লাগলে বা যেই হই হুল্লার হয় এবং কিছুক্ষণ পর কান্নাকাটি, মানে মনে হচ্ছে যে বাড়ির আশেপাশে অনেক লোকের সমাগম এবং সবাই খুব কান্নাকাটি করতেছে, এমন একটা আওয়াজ আসতেছে। এবং আলেম বারবার বলতেছিল ভয় পাবেন না, এখানে যারা অবাধ্য জিন ওদেরকে তাড়াচ্ছি আমি, আপনারা ভয় পাবেন না। এরকম নাকি অনেকক্ষণ ধরে এরকম আওয়াজ হচ্ছিল, ঘন্টাখানিকের উপর ধরে এরকম জিনদের হই হুল্লার আওয়াজ এবং কান্নাকাটি ছিল বাড়ির বাইরে। তখন সে আলেম 4টা বোতল নেয়, ছোট বোতল নিয়ে এটার মধ্যে উনি একটা আরবি লেখা লিখে বোতলটা আটকায় দিয়ে বলে বাড়ির 4জনকে বলে
আয়শার দাদার বাড়ির চারজনকে বলে, যে পুরুষ লোক যে চারজন আছে ওদেরকে বলে যে দেখেন বাড়ির সীমানায় আপনার 4 সীমানায় আপনারা চলে যাবেন এবং এই বোতলগুলো এখানে মাটিতে পুঁতবেন এবং আপনাদের ভয় নাই, আমার মাদ্রাসার আমার সাথে যে ছেলেগুলো আছে সেগুলো আপনাদের সাথে থাকবে এবং আপনারা জোরে জোরে এখানে আজান দিবেন। তখন এরকম বাড়ির 4 জন এরকম ওই বোতলটা 4টা নিয়ে বাড়ির 4 কর্নারে সীমানায় যায় এবং মাদ্রাসার ছাত্ররা থাকে ওইখানে, এবং বোতলটা দেওয়ার পর মানে পোতার পর নাকি আজান দিচ্ছিল এবং আজান দেওয়ার সঙ্গে সঙ্গে আরও হই হুল্লার অবস্থা, খুবই কান্নাকাটি এবং চিল্লাচিল্লির অবস্থা, ভিতরে যারা ছিল তারা সব ভয় পেয়ে যাচ্ছিল এরকম। তখন আলেম বারবার সাহস দিচ্ছিল যে দেখেন কোনো সমস্যা হবে না, আমি অবাধ্য জিনদেরকে সরাই দিচ্ছি, ওরা চলে যাবে, কোনো ক্ষতি করবে না। তো তারপর নাকি আলেম অবাধ্য জিনদেরকে মানে আটকানোর জন্য তিনি নাকি উঠানে এসে একটা বোতলের মধ্যে সবগুলা জিনকে ভরে এবং বোতলটা উনি নিজেই বোতলটা মুখ লাগা এটা বন্ধ করে উনি একটা গাব গাছ যেটা ছিল গাব গাছের নিচে পুঁতে রাখে মাটিতে। পরে আসার দাদাকে এসে বলে যে দেখেন কোনো সমস্যা হবে না, আমি সব জিনকে সেখান থেকে সরাই দিছি এবং যারা অবাধ্য তাদেরকে আমি বোতলে পুঁতে রাখছি, আপনারা গাব গাছের সাবধানে থাকবেন যেখানে যাতে ওই বোতলটা কেউ না তুলে। যাই হোক, এটা হওয়ার পর তো কয়েকদিন এরকম আর কোনো সমস্যা হয় না। তো সমস্যা না হওয়ার পরে ওই আয়শার দাদি বা দাদা ওনারা ওনাদের উঠানে আগের মতো এরকম সাপ বা কিছুই দেখে না। ঠিক কয়েকদিন পরে আয়শার দাদা দাদি অনেক খেয়াল করে ওনারা যে রাত্রেবেলা ওনাদের এখানে কান্নার আওয়াজ আসতো, ঠিক 11টা-12টা এই সময় একটা কান্নার আওয়াজ আসতো, ওনাদের বাড়ির যে উঠানে যে সীমানা ছিল সীমানার কিন্তু কান্নার আওয়াজ আসে। তো আশার দাদা ভাবে যে আলেমকে আবার বলতে যাবে, তো আশার দাদি বলতেছে দেখো আলেমকে বলার আগে গিয়ে দেখো আসলে কে কান্না করতেছে এখানে। তো আশার দাদা এরকম যায়, গিয়ে দেখে ঠিক সীমানার বাইরে একজন বয়স্ক লোক এবং বয়স্ক মহিলা ওনারা কাঁদতেছে। তখন নাকি রাতে এরকম প্রায় 11টা কি 12টা এরকম সময় হবে, কোনো একদিন আর কি তারপরে এরকম কাঁদতেছে। তো আশার দাদা গিয়ে বলতেছে যে আপনারা কারা এত রাতে এখানে কাঁদতেছেন কেন? তো বলতেছে যে আমাদের সঙ্গীরা কোথায়? তো বলতেছে আপনি কারা? আশার দাদার বেশ সাহস ছিল, নিজেই সাহস করে বলতেছে যে আপনি কারা এরকম কাঁদতেছেন, আর বলতেছেন সঙ্গীরা, আপনার সঙ্গীরা কারা? বলতেছে এখানে আমাদের 360 জন সঙ্গী ছিল, ওরা কোথায়? ওদেরকে তো আমরা পাচ্ছি না। তখন তো আয়শার দাদা বুঝে যায় যেটা জিন। তো আয়শার দাদা বলে যে ঠিক আছে, এই 360 জনকে যিনি সরাই ফেলছেন ওই আলেমকে আমি কালকে নিয়ে আসবো, আপনি কালকে আসেন এখানে। তো জিনরা বলে আচ্ছা ঠিক, ওই যে 2 জন জিন যারা ছিল তারা বলে যে ঠিক আছে আমরা আগামীকাল এরকম সময় আসবো, আপনি আলেমকে নিয়ে আসবেন। পরে আসার দাদা সেই আলেমের সাথে যোগাযোগ করে এবং আলেমকে পরের দিন নিয়ে আসে। তো সে আলেম যায় এবং সেই সময় কান্না যখন করতেছিল এরকম আওয়াজ হচ্ছিল তখন সেই আলেম এখানে আবার যায় ওই আশা দাদাকে নিয়ে। তো তখন সেই 2 জন যারা ছিল পুরুষ মিলে যে বয়স্ক লোক মানে জিন যারা মানুষের রূপ নিয়ে এখানে ছিল ওদেরকে জিজ্ঞেস করতেছে কি সমস্যা আপনাদের। তখন সেই 2 জন জিন বলতেছে যে আমরা এখানে যত জিন ছিল 360টা জিন ছিল, সবার থেকে আমরা বেশি বয়স্ক এবং আমরা 2 জন হজ করতে গেছিলাম। তো হজ থেকে আসার পর দেখি আমাদের বাড়ির সীমানা আমরা ঢুকতে পারতেছি না। এখন আমরা খোঁজ নিয়ে দেখলাম যে আমাদের যে সঙ্গী আছে এরা কেউ নাই এবং আমরা ঢুকতে যাব বাড়িটা দেখতেছি বন্ধ করা, আমাদের থাকার ব্যবস্থা করে দেন। তখন আয়শার দাদা বলতেছে যে না, এটা তো কোনো ব্যবস্থা করা যাবে না। সে আলেমও সেই একই কথা বলতেছে যে না, জিন সরাই ফেলছে, আমার মাদ্রাসার ওই পারে আমি এখানে থাকি, ওইখানে জিনটা বাকিরা গেছে, ওদের এখানে থাকো। সেই 2 জন বলতেছে জিন যে না, আমরা কোনোভাবে এখানে যাব না, সবাইকে ম্যানেজ করছেন ঠিক আছে, আমরা যেতে পারবো না, আমাদের এখানে থাকতে হবে, আমাদের এখানে আদি বাসস্থান, আমরা এখানে থাকবো, এখানে আমি নড়বো না। তবে আমরা একটা কথা দিচ্ছি যে আমরা আপনাদের কোনো ক্ষতি করবো না। তো এরকম নাকি অনেক বার্গেনিং হন ওদের মধ্যে। পরে নাকি আয়শার দাদাকে ওই জিন 2 জন বলে যে আমরা আপনার কোনো ক্ষতি করবো না, আমাদের শুধু এখানে থাকার ব্যবস্থা করে দিন, সীমানার মধ্যে হলেও থাকার ব্যবস্থা করে দেন। তো আলেম সেই জিনকে বলে তাই আপনাদের বয়স কত? সেই জিন বলে আমাদের 2 জনের বয়স প্রায় 900 থেকে 950 বছরের মতো হবে, তো আমরা এখান থেকে যেতে পারবো না, আমরা অনেক আগে থেকে আমাদের এখানে বাসস্থান। তখন একটা পর্যায়ে আয়শার দাদা বলে ঠিক আছে, আমার যে 2টা তাল গাছ আছে এই বাড়ির সীমানায়, এই 2 তাল গাছে আপনারা থাকবেন। তো সেই জিনটা বলে যে ঠিক আছে আমরা এই তাল গাছে থাকবো, তবে আমরা বিভিন্ন সময় অনেক সময় বিড়াল অথবা সাপের রূপ নিয়ে এখানে দিনে চলাচল করতে পারি, তো আপনারা কখনো আমাদেরকে দেখে ভয় পাবেন না এবং আমরা আপনার কোনো ক্ষতি করব না। তো আলেম আয়শার দাদা এবং সেই জিনের মধ্যে এরকম একটা কথা এরকম হয়ে যায় ওদের মধ্যে, ওরা সবাই যাদের কথা ওরকম রাখে। তো তারপর আলেম চলেই যায়। তো ওই জিনটা ওই তাল গাছের মধ্যে থাকা শুরু করে। তো আয়শা যেটা আমাকে বলে যে আয়শার দাদা 2008 সালে মারা যায়, তার আগ পর্যন্ত মানে এই যে ঘটনাটা ঘটেছিল তারপর থেকে 2008 সাল পর্যন্ত নাকি আয়শার দাদার মধ্যে একটা মানে ভালো গুণ ছিল যে উনি মানুষকে উপকার করতে, এবং উপকারগুলো ছিল এরকম যে কেউ অসুস্থ হয়ে থাকলে বা কারো কোনো সমস্যা হলে তাবিজ কুফরি, যদি খারাপ কোন তাবিজ কুফরি কেউ করে থাকে কারোর উপরে, এটা যদি বান করা লাগে, এই সম্পূর্ণ জিন, এই 2টা জিন নাকি আয়শার দাদাকে
অনেক মানে সহায়তা করতে ব্যাপারগুলোতে, এবং আশা দাদাকে মানে অনেক হেল্প করতো। মানে আশা দাদা কোনো সমস্যা পড়লে জিন নাকি অনেক হেল্প করতো, না ফ্যামিলি ওদের ফ্যামিলিকেও হেল্প করতো এবং আশা দাদাকে হেল্প করতো, এবং আশা দাদা নাকি এই কারণে গ্রামে অনেক নাম ডাক ছিল। তো তারপর সেই দুইটা জিন তো থেকেই যায়, এবং আশা দাদা 2008 সালে মারা যায়, এবং আশা দাদা নাকি প্রতি বছর এই জিনদেরকে ভোগ দিত, মানে জিনদেরকে এক নির্দিষ্ট সময় খাওয়া দিত এবং জিনরা খুশি থাকতো। 2008 সালে মারা যাওয়ার পর আশা দাদা তারপর এরকম ভোগ আর কেউ দেয় না। তো আশার দাদি নাকি এরকম আবার সেই ওই আশা দাদা মারা যাওয়ার কয়েক মাস পর থেকে এরকম কান্নার আওয়াজ পেত ওইখানে এরিয়াতে। তখন উনি একদিন স্বপ্ন দেখে ওনাকে কেউ একজন বলছে যে আমাকে তো আগে তোমার জামাই ভোগ দিত, এখন তো ভোগ দেওয়ার কেউ নাই, আমাকে এরকম দুধের তৈরি সন্দেশ বানায় প্রতি বছরে ভোগ দিতে হবে। সেই জিন দুইটা ওই আশা দাদিকে স্বপ্ন দেখায়। পরে নাকি আশার দাদি এরপর থেকে রেগুলার উনি ওনার ছেলেকে দিয়ে এখানে ওই নির্দিষ্ট একটি স্থান আছে ওইখানে নাকি ভোগ দেয়, এবং এটাকে এখন পর্যন্ত ওনারা প্রতি বছর একটা বিশেষ মানে অনেক বড় পরিমাণে একটা ভোগের ব্যবস্থা করে দুধের তৈরি সন্দেশ দেয়, এবং ওটা দিলে নাকি আর কোনো সমস্যা এবং কোনো ক্ষতি হয় না। তো এটা এখন পর্যন্ত এরকম আছে। এটা আয়শা মনি আমাকে শেয়ার করেন ঘটনাটা। আমি আশা করছি ঘটনাটা আপনাদের বেশ ভালো লাগবে, এবং এটাই ছিল ওনাদের বাড়ির ঘটনা। উনি আমাকে বলেছে যে ওনাদের বাড়িতে আরও কিছু ঘটনা আছে, এটা উনি সামনের কোনো এপিসোডে হয়তো শেয়ার করবে। তো আজকে প্রথম ঘটনা এটাই ছিল আমার। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। ভূত এফএমের সকল লিসেনার্সকে জানাই আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা। আমি বেশ দীর্ঘদিন ধরেই ভূত এফএমের সাথে আছি, চেষ্টা করি কম বেশি সবগুলা এপিসোড শোনার। আসলে অনেক সময় বিভিন্ন ব্যস্ততার কারণে হয়ে ওঠে না, পরবর্তীতে চেষ্টা করি সেই এপিসোডগুলোকে ডাউনলোড করে শোনার জন্য। কি বলবো, খুবই প্রিয় একটা অনুষ্ঠান আমার ভূত এফএম। আমি আর কথা না বাড়িয়ে চলে যাই সরাসরি আমার ঘটনাটা মেইনলি হচ্ছে 2017 সালের একটা ঘটনা। এটা সে বছর আমি এইচএসসি পরীক্ষার্থী ছিলাম, এবং এইচএসসি পরীক্ষা শেষ করার পর আমি অন্য সকল ছাত্রদের মতো আমি মানে যেরকম আমি মফস্বল শহরের ছেলে ছিলাম, সেহেতু আমি ঢাকার একটা নামকরা কোচিং সেন্টারে ভর্তি হয়ে যাই বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং এর জন্য, এবং সেই সুবাদে আমাকে ফার্মগেটে একটা হোস্টেলে উঠতে হয়, যেহেতু আমার কোচিংটা ফার্মগেটে ছিল। এবং মূলত ওই হোস্টেলটাকে কেন্দ্র করেই আমার ঘটনাটা। তো আমি প্রথমে একটু বর্ণনা দিতে চাই আমার হোস্টেলটার। আমি জাস্ট স্পেসিফিক প্লেসটা আমি বলতে চাচ্ছি না, যেহেতু এটা একটা তাদের হোস্টেল বাণিজ্য, যেহেতু আমি চাই না যে কোনো রকমের সমস্যার সম্মুখীন হোক বা এরকম কিছু আদার্স কোনো সমস্যা হোক। সো এটা ফার্মগেটের মোটামুটি একটা মানে ব্যস্ততম এলাকায় বলা যায়। জাস্ট একটু বলতে পারি, ফার্মগেটে যারা থাকেন সবাই জানেন, বিশেষ করে যে ওইখানে একটা আসলে চার্চ আছে, ওই একটা চার্চের কবরস্থানও আছে সাথে। তো আমার হোস্টেলটার এমন জায়গায় অবস্থান ছিল যে আমার রুম থেকে মোটামুটি ওই চার্চটা খুব ভালোভাবে দেখা যেত। হয়তো বা ডিস্টেন্সটা কেমন হবে, মানে 500 মিটার এরকম আর কি ডিস্টেন্সটা দেখা যেত অনেক ক্লিয়ারলি। এবং মেইনলি আমি যতদিন ছিলাম আমার কাছে মনে হয়েছে যে এলাকাটা মনে হয় খ্রিস্টান মানুষজন বেশি এলাকাটায়। সো যাই হোক, আমি যেই হোস্টেলটাই ছিলাম তার প্রথম 6 তলা একটা হোস্টেল ছিল, এবং 1 আর 2 তলা যেটা ছিল, ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোরটা বেসিক্যালি মসজিদের জন্য ছিল। মানে ওই বিল্ডিংটা একজন দান করছিলেন যে 1 আর 2 তলা মসজিদ থাকবে, এবং মসজিদের আনুষঙ্গিক যে খরচপাতি, ইমাম সাহেবের বেতনাদি বা মসজিদ চলতে যে খরচ হয় সেইটা ওই হোস্টেলের টাকা থেকে আসবে, এরকম আর কি। সে মোটামুটি হোস্টেলের বেশ কিছু আর কি সদস্য ছিলেন যারা এগুলা দেখাশোনা করতেন। তো আমি যে হোস্টেলটা আমি থাকতাম হচ্ছে মোটামুটি 6 তলায়, একদম টপ ফ্লোরে ছিলাম। বাকি 3, 4, 5, 6 এগুলো হচ্ছে হোস্টেলের আদার্স সবই অ্যাডমিশনের স্টুডেন্ট তখন হোস্টেলে। তো আমি 6 তলায় থাকতাম। ওইখানে আমরা 6 তলার উপরে 4 জন থাকতাম
আমাদের মোটামুটি 3টা রুম ছিল, মাঝখানের একটা রুম ফাঁকাই ছিল, ডাইনিং এর মতো স্পেস, আর উপরে আর যে 2টা রুম ছিল, 2টা রুমে আমরা দুজন করে থাকতাম। আমরা 4 জনই মোটামুটি আমাদের এলাকার ছিলাম, পরিচিত, একই কলেজ থেকে গেছি আমরা 4 জনে। সো রুমগুলা খুব বেশি বড় ছিল না, মোটামুটি একটু আমাদের বিল্ডিংটা তুলনামূলক একটু পুরান আমলের বিল্ডিং ছিল আমার যতদূর মনে হয়েছে, মানে একটু আগেকার বিল্ডিং, হয়তো অনেক দিন হয়ে গেছে এরকম বিল্ডিংটা। এবং আরেকটা কথা হচ্ছে, আমি যেহেতু টপ ফ্লোরে ছিলাম একদম 6 তলায়, আমার বিল্ডিং এর মানে আমাদের 6 তলার উপরে আসলে ওইটা টিন শেড দিয়ে, ওইখানে মানে যেভাবে যে মানে টিন শেড, মেনলি উপরে টিন শেডের নিচে যে আপনার দিয়ে দেয় বিভিন্ন, কি বলে আমি আসলে এটা বলতে পারছি না, যাই হোক ওরকম টিন শেড আর কি ছিল। তো যেহেতু উপরে আর কি পাকা করা ছিল না, তো প্রথম বেশ কয়েকদিন রোজার মাসে যে উঠি ওইখানে হোস্টেলটা, এবং আমাদের হোস্টেলটার মেনলি কেয়ারটেকার দেখাশোনা করতেন মসজিদের মুয়াজ্জিন সাহেব ছিলেন, উনি এটার দায়িত্বে ছিলেন। উনি টাকা পয়সা তোলা বা আদার্স সব স্টুডেন্টদের খাবার দাবার সব উনি এইগুলা দেখাশোনা করতেন। সো রোজার মাসে যে উঠি হোস্টেলে, এবং খুব ভালোই যাচ্ছিল প্রথম কিছুদিন, এবং 1 এবং 2 তলায় মসজিদ হয়, 5 ওয়াক্ত নামাজ পড়া হতো, খুব ভালো ছিল জিনিসটা আমার জন্য। আমার সবারই আর কি যারা ছিলাম সবাই কম বেশি 5 ওয়াক্ত নামাজ পড়া হতো সবারই, যেহেতু 2 তলায় মসজিদ, আজানের সাউন্ডটা একদম কানে আসতো সর্বপ্রথমে, এবং সবাই মোটামুটি নামাজের জন্য যেত। সো খুব ভালোই যাচ্ছিল, কোনো রোজার মাসটা খুব ভালোভাবে কাটে, ঈদের ছুটি কাটায় যখন ফেরত যাই। ঘটনাটা সম্ভবত জুলাই আগস্ট জুলাই এরকম সময়ের হবে, 17 সালের ঈদের পরের ঘটনা। তো ঈদের ছুটি কাটানোর পরে যখন যাওয়ার পরে প্রথম কয়েকদিন ঠিকই ছিল, আস্তে আস্তে কিছু ছোটখাটো সমস্যা শুরু হয়। যেমন ধরেন যে একদিন রাত্রে আমি আর আমার রুমমেট আমাদের রুমেই বসে আছি, ও পড়ছিল, আমি আমার বেডে শুয়ে আছি। তো হঠাৎ আমাদের দরজাটা রুমের স্টিলের দরজা ছিল, তো সিটকেনি দেওয়া ছিল না, দরজাটা জাস্ট এমনি লাগানো আর কি, নেওয়ানো ছিল। হঠাৎ করে দরজাটা একলাই খুলে আসে। তো ফার্স্ট আমি ভাবি যে হয়তোবা কেউ আসে, মানে আমার পাশের রুমমেট ওরা আসছে কিনা, দেখি কেউ নাই। তারপরে তো ভাবি হয়তো বাতাসে খুলে গেছে, দরজাটা আবারও চাপাই দেওয়ার পরে ঠিক আছে ভালো, বসে আছে বেশ কিছুক্ষণ, 2-5 মিনিট যাওয়ার পর আবার দরজাটা খুলে দেয় একলাই। এইবারও আসলে সেইভাবে নাই জিনিসটা, লজিক্যালি দেখে হয়তো বাতাসে খুলছে, এবার দরজা লাগায় বারবার খুলে যাচ্ছিল, বিরক্ত লাগছিল, এবার সিটকেনিটা দিয়ে দিই, দরজা গেল। ঠিক ওই দিন রাত্রেরই ঘটনা, রাত তখন আনুমানিক 12:30 বাজে, আমরা 2 জন আমাদের পাশের রুমে খাওয়া দাওয়া শেষে পাশের রুমমেটদের রুমে যাই যে একটু গল্প করে আসি। তো এক পর্যায়ে ওদের রুমে আমরা বসে আছি, আমরা 4 জন বসে গল্প করতেছি। আমাদের রুমটা সিটকেনি দিয়েছে, ওদের রুমটা ওরকম দরজাটা ভেজানো আর কি, সিটকেনি দেওয়া নেই। এক পর্যায়ে আস্তে করে ওদের রুমের দরজাটা খুলে যায়, এবং দরজাটা খুলে যাওয়ার পর ওই পাশের রুমের যে 2 জন ছিল ওদের ভিতর থেকে একজন হঠাৎ করে দৌড় দিয়ে, ও দেখি যে রুম থেকে বেরোয় মোটামুটি মানে সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছে। বিষয়টা আসলে বুঝে উঠতে পারি না যে আসলে কি হলো বিষয়টা। ও এক পর্যায়ে 2-1 মিনিট পরে নিচে থেকে উপরে উঠে আসে, আমরা উঠে আসে মোটামুটি উঠাল নিয়ে আমরা জন বলি, কি ব্যাপার তুই দরজা এরকম খোলার সাথে তুই দৌড় দিয়ে নিচে গেলি কেন, কাউকে দেখছিস? ও বলতেছে না কাউকে দেখি নাই, কিন্তু কিছু সমস্যা আছে, বেশ কিছুদিন ধরে এই সমস্যাটা হচ্ছে, এরকম দরজা লাগানো থাকলে একলাই খুলে যাচ্ছে কেন জানি। একদিন হঠাৎ মনে হলো কিছু একটা দেখছিলাম, এই জন্য আজকে আমি যে আসলে কি কেউ খুলে দিচ্ছে, শয়তানি করতেছে নাকি দেখার জন্যই করছে। আমি বলতেছি, তখন আমার মাথায় ক্লিক করলাম, আজকে সন্ধ্যাতে আমাদের সাথে এরকম হয়েছে, আমরা মনে করছি কি যে তোরা করছিস কিনা বা কি বাতাসে হয়েছে। বলতেছে না আসলে এটা আমাদের সাথে হচ্ছে কয়েকদিন ধরে, বুঝতেছি না কেন, হয়তো বাতাসটা এরকম কিছু কারণে কিছু হইতে পারে। তা আমার পাশের রুমমেট ওই ছেলেটাও বলে যে না এটা অন্য কিছু, আর অন্য কিছু কি বলে পরে বলবো। আসলে ওই ছেলেটাও বেশ নামাজ কালাম পড়তো, 5 ওয়াক্ত কোরআন শরীফ পড়তো, একটু পরেজগার টাইপের ছিল, ও বেশ একটু আধ্যাত্মিক জিনিস বিশ্বাসও করতো, এবং এগুলোর সাথে ওর পরিচিতিও ছিল খুব ভালো। তো ভালো কথা, চলে আসি আমরা গল্প আমাদের রুমে, আর এটা নিয়ে বেশি মাথা ঘামাই না। তার 2-1 দিন পরের ঘটনা, রাত তখন আনুমানিক 2:30-3টা হবে। বেশ পড়াশোনা করার পরে আমরা 2 জনে, আমার রুমমেট আমি 2 জন পড়াশোনা করে উঠে আর কি আপনার
সবেমাত্র বেডে শুয়েছি দুজনেই, লাইট অফ করছি রুমে। হালকা হয়তো বা 10-15 মিনিট গেছে, একটু তন্দ্রা আসছে চোখে, হালকা তন্দ্রা তন্দ্রা ভাব। ওই আমার রুমমেট দেখতেছি অটোমেটিক ও ঘুমায় গেছে। তখন আমি ফোন টিপতে টিপতে আমারও একটু তন্দ্রাচ্ছন্নতা ভাব চলে আসছে। তন্দ্রাচ্ছন্ন ভাবে যখন ওদিকে একটু তাকাইছে, আমার মনে হলো যে ওর মাথার কাছে কিছু একটা বসে আছে, ওর বেডের মাথার কাছে ছায়ামূর্তির উপর। আমি তন্দ্রাচ্ছন্ন ভাবে আমি বুঝে উঠতে পারতেছিলাম না জিনিসটা কি। তা একবার পলক ফেলে যখন তাকাই, জিনিসটা মুভমেন্ট দেখি যে ওইটা রুমের মাঝখানে চলে আসছে জিনিসটা, ওই ছায়ামূর্তিটা। আমার তখন আমি মোটামুটি একটা ঘুমের ঘরের ভিতরে, আমি ভাবতেছি ভুল দেখতেছি বা কি, ওরকম ব্রেনে কাজ করতেছে না ওই জিনিসটা কি, এরকম কিছু। তৃতীয়বার যখন আমি পলকটা ফেলছি এবং তাকানোর পর দেখি ওইটা আমার বুকের উপর চলে আসছে ছায়ামূর্তিটা, এবং আমার দিকে আর কি, মানে আমার বুকের উপর আর মুখের উপরে চলে আসছে বলতে গেলে। মানে একটা ছায়ামূর্তি, আসলে কোনো মহিলা পুরুষের এরকম আমি কিছু বলতে পারবো না, একটা ছায়ামূর্তি। আমি একটা জোরে চিৎকার দিই, চিৎকার দেওয়ার পরে আমার রুমমেট মোটামুটি ওর ঘুমটা হয়ে যায়, ও এক লাফে উঠে রুমের লাইটটা দিয়ে দেয়, দিয়ে বলে কি ব্যাপার, কি হয়েছে? আমি বলি যে না কিছু হয় নাই, আমি জাস্ট মানে জিনিসটা ওরে আমি শেয়ার করি না, আজ যে বিশ্বাস হয়তো করবে না বা বলবে ভুল দেখছিস ঘুমে, বা সামহাউ নিজের একটা নিজের ছোট লাগবে বললে যে ভয় পাই, এই হিসেব থেকে আমি বলছি না কিছু না, আমি স্বপ্ন দেখছিলাম ভয় পাইছে হয়তো বা এই জন্য। ঠিক আছে। ও জাস্ট দেন আমি পানি টানি খাই, একটু বাথরুমে যাই, মুখে একটু পানি টানি দেই, দিয়ে শুয়ে পড়ি আবার। কিন্তু মাথার ভিতর কন্টিনিউয়াসলি কাজ করতেছিল জিনিসটা কি হইলো, আমি বুঝতেছিলাম না যে আসলে কি ঘটলো জিনিসটা। মোটামুটি ঘুম আর আসতেছিল না কোনো মতেই। তার ঘন্টাখানেক পরেই দেখি ফজর আজান দিচ্ছে, গেলাম নামাজ টামাজ পড়ে এসে একটু ভালো লাগতেছিল, শুয়ে ঘুমাইলাম। বেশ ভালো, বেশ কিছুদিন এভাবে যাইতে থাকুক। এর ঠিক 15-20 দিন পরে ঘটনা হবে, হয়তোবা ওই দিন রাত্রের ঘটনা এটা। 15-20 দিন পরে ওই দিন রাত্রে ম্যাচ, আসলে হোস্টেলে যে মিল দিছে, মিলটা মোটামুটি আমার আর আমার পাশের রুমমেট যে দুইজন ছিল ওদের আর কি পছন্দ হলো না মিলটা। বললাম যে মিল খাবো না আজকে রাত্রে, আমাদের মিলটা অফ রাখ। ঠিক আছে, আমার রুমমেট নিছে মিল, ভালো কথা। তো রাত আনুমানিক তখন 11টা, 10:30, 11টা বাজে। আমি আমার রুমমেটটা বলে যে আচ্ছা তুই কি রুমেই আছিস, তাহলে রুমে থাক, আমি পাশের রুমে ওদের ওখানে গেলাম, একটু গল্প করে আসি। আবার শুয়েছিল, টায়ার্ড ছিল, বলে যে ঠিক আছে যা, আমি রুমে আসি, লাইটটা অফ করে দিয়ে যাই রুমে। আমি বলি ঠিক আছে, আমি রুমের লাইটটা অফ করে দিয়ে পাশের রুমে যাই। গল্প টল্প করতে করতে এক পর্যায়ে 11:30, 11টা বাজে। এরকম টাইমে পেটে খিদা তো লাগছে অনেক, মিল অফ, খাই নাই রাত্রি 3 জন। আমি বলি যে পাশের রুমমেট 2 জন মিলে চল বাইরে যাই, কিছু খাই আসি আমরা। ওরা বলে যে যাবি, ঠিক আছে চল যাই। বলে তাহলে ও বলে যে তোর মানে আমার রুমমেটকে ডাকতে বলো, যে তোর রুমমেটকে ডাক, ওরে ডাক দে। আমি বলি যাচ্ছ ও তোমরা টায়ার্ড আছে দেখি। আমি রুমটা খুলে দেখি যে ঘুমাই গেছে মোটামুটি। আমি ওরা ডাক দিই, আমি রুমটা চাপাই দিয়ে ওদের বলে ও তো ঘুমাচ্ছে, ও থাক, যদি উঠে ফোন দিলে বলবো না আমরা বাইরে আসছি। মোটামুটি ওই রুমটা চাপাই দিয়ে পাশের 2 জন রুমমেটের সাথে আমরা 3 জন ওদের রুমটা তালা মেরে আমরা বেরোই বাইরে। একটু ওয়েদারটা সকাল থেকে একটু গ্লুমি ছিল, ক্লাউডি ছিল, হালকা হালকা বৃষ্টি গুড়ি ছিলই। আমরা যখন বেরোই তখনও মোটামুটি ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, বৃষ্টি হালকা গুড়ি করতেছে। আমরা বাইরে বেরোই, যাই 11:30 বাজে তখন রাত। ফার্মগেটের একটা হোটেলে বসি, যায় খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করতে করতে এক পর্যায়ে হোটেলের ভিতরে থাকতে বৃষ্টি চলে আসলে মোটামুটি আমরা আটকায় যাই হোটেলের ভিতরে। আটকায় যাওয়ার পরে মোটামুটি আধা ঘন্টা আটকায় যাই হোটেলে। 12টা বেজে গেছে অলমোস্ট। এমন টাইমে হঠাৎ করে রুমমেট দেখি ফোন দিচ্ছে আমার ফোনে, আমরা তখন বৃষ্টিতে আটকাল। ফোন দিয়ে আমার বলতেছে কি ব্যাপারে, এই তোরা কই? আমি বলতেছি ও তুই তো ঘুমাচ্ছিলি, আসলে তোকে ডাকা হয় নাই, আমরা একটু বাইরে আসছি খাইতে, দেই নাই রাত্রে, খিদা লাগছিল খুব, বাইরে আসছি। বলছিস আমার একবার বলে যাবি তো যে তোরা বাইরে যাচ্ছিস ডাক দিয়ে। আমি বলি তুই ঘুমাচ্ছিলি দেখে তোকে ডাকি নাই। সামহাও আমার ভয়েসটা শুনে মনে হচ্ছিল টেন্সড, মানে একটু ভয় পাইছে বা এরকম কিছু। বলছি কেন, কিছু হয়েছে, সমস্যা? ও বলতেছে না সমস্যা না, আয় তোরা চলে আয় কথা। আমি ঠিক আছে, বৃষ্টি পড়তেছে তো বৃষ্টি থামলে চলে আসতে। ঠিক আছে। তো মোটামুটি তার 10-15 মিনিট পরে আর কি বৃষ্টিটা কমে আসে। আমরা মোটামুটি দৌড় দিয়ে আর কি হালকা ভিজতেই হোস্টেলের উদ্দেশ্যে বেরোয় পড়ি। তো হোস্টেলে মোটামুটি এসে উপরে ওঠার পরে রুমে আসি। এসে ওরা 2 জন তো রুমে ঢুকে, আমি আমার রুমের দরজাটা খুলছি। খোলা মাত্রই দেখি যে আমার রুমমেট মোটামুটি তখন 12:30 অলমোস্ট বাজে। দেখি ও পড়ার টেবিলে বসে আছে, রুমে লাইট জ্বালানো, ও মোটামুটি মাথায় টুপি পরে ও বসে আছে, পড়তেছে।
আমি বললাম কি রে, তুই না ঘুমাচ্ছিলি এত রাত্রে, হঠাৎ করে আবার উঠছিস টুপি টুপি করে? না উঠলাম, ভাল লাগতেছিল না, ওই অজু টজু করলাম, একটু অজু করে একটু নামাজ পড়লাম, পরে পড়তে বসলাম। আমি বললাম কিছু হয়েছে বলতো? ও দেখে আমার একটু আর কি মনে হচ্ছে আমার একটু ভয় পাইছে বা কিছু। তো বললাম না কিছু হয় না, ফার্স্ট ওয়ান। আমি জাস্ট ওর কথায় আমার মনে হয় যে না সামথিং রং। আমি বলি না তুই বল কি হয়েছে, সমস্যা কি? ও বলে যে আচ্ছা ঠিক আছে শোন বলি। তাই ও বলে যে তোরা তো মোটামুটি, তুই গেলি রুমের থেকে, যাওয়ার পরে তখন তার আধা ঘন্টা পরে হবে, সম্ভব আধা ঘন্টা পরে বলে যে হঠাৎ করে মনে হইলো যে আমি তো শুয়েছিলাম, মানে রুমমেট বলতে যে আমি তো শুয়েছিলাম, তো হঠাৎ করে মনে হলো যে খাটটা একটু ঝাঁকি দিও হালকা। তো ও ফার্স্টে বলছে তো আমার ঘুমটা হালকা ঘুমিয়ে ছিল, একটু চোখটা খুললাম, মনে হইলো কি ভূমিকম্প হয় নাকি আবার, নাকি মাথা ঘুরতেছে বুঝলাম। আমি আবারও মোটামুটি চোখ বন্ধ করে শুয়ে থাকলাম। বেশ 2-1 মিনিট পর আবার একটু ঝাঁকি কেঁপে উঠছে। ওঠার পরে আমি মোটামুটি এবার একটু ভাবছি যে কি ব্যাপার, ভূমিকম্প হচ্ছে নাকি মাথা ঘুরতেছে। উঠে বসলাম, উঠে বসে দেখলাম যে না আশেপাশে তো কোনো নাই, মানে মনে হচ্ছে না কিছু ভূমিকম্প বা এরকম কিছু। আমি আবার শুয়ে বললাম, শুয়ে চোখের উপরে হাতটা দিয়ে শুয়ে আছি, ভাবতেছি কি হলো বিষয়টা নিয়ে ভাবতেছি। এটা ভাবতে ভাবতে 2-3 মিনিটের পরেই মোটামুটি এইবার এমন ভাবে আমার খাটটা আর কি ও বলতেছে যে ঝাঁকি দিয়ে উঠছে, যে কেউ হাত দিয়ে পায়া দিয়ে ধরে জোরে জোরে করে নাড়াইলে যেরকম ভাবে হয়, আমি মোটামুটি শেক করতেছে কেউ খাট। আমি এক লাফে খাটের থেকে নামছি, নাইমে লাইট দিয়ে দরজা খুলে পাশের রুমে, ভাবছি তোদের ওখানে আসবো। বেরোই দেখি যে তোদের রুম তালা মারা। আমি তো লাইট দিয়ে ফার্স্ট রুমে দেখি যে কিছুই নাই রুমে, এরকম কিছু না। আমি বুঝে উঠতে পারলাম না যে কি হইলো। বলতেছে আমি আর প্রচন্ড পরিমাণ ভয় পেয়ে গেছিলাম, পরে কি করব, তোদের কেউ নাই, ফোন দিছি সাথে সাথে কই তোরা, পরে বললি বাইরে গেছিস। আমি পরে উজু করছি, পরে একটু নামাজ পড়ছি, পরে আমার খুব ভয় গেছে। পরে ওই ঘটনাটা বলার পর আমি গতদিন রাত্রে আমার সাথে যেটা ঘটছিল কিছুদিন আগে, ওইটা ওকে তখন শেয়ার করেছে, দেখ আমার সাথে তো এরকম ইনসিডেন্ট ঘটছে, এরকম দেখছি আমি। তো এই ঘটনাটা ওই দিন রাত্রে আমরা আমাদের পাশের রুমে যাই, যে ওদের কাছে বলি যে দেখ এরকম তো হয়েছে 2 দিন আমাদের সাথে। ওরা বলে যে তোদের সাথে তো এরকম হয়েছে, আমাদের সাথেও বেশ কিছু এরকম মানে নর্মাল না এরকম কিছু হয়েছে কিছুদিন, এবং এই ম্যাচটা একটু প্রবলেম আছে। ওই যে ছেলেটা একটু পরে দিকে আমাদের পাশের মধ্যে ও বলে যে এখানে কিছু প্রবলেম আছে, এখানে খারাপ জিনের হয়তো থাকতে পারে। আমি বলি তোর কে বলছে এইগুলা, যে এগুলো আছে বা এরকম কিছু? আমরা বলি যে ঠিক আছে তাহলে মুয়াজ্জিন সাহেবকে ডাক, ওনারে বলি যে এরকম সমস্যা। বলে দেখ কি করবি। পরের দিন সকালে যথাযথ মুয়াজ্জিন সাহেবকে ডেকে নিয়ে আসি। আমি ওনারে বলি যে দেখেন এরকম তো সমস্যা হয়েছে, আমরা তো একটু ভয় পাইছি, এবং আসলে কি এরকম কোনো প্রবলেম আছে কিনা চেক করবেন। বলে না আসলে উনি ক্লিয়ার করে কিছু বলেন। উনি বলেন না এরকম তো কিছু শুনি নাই বা কিছু। আচ্ছা যদি প্রবলেম হয় পরে আমাকে বইলো, দোয়া টোয়া করে ফুলকু দিয়ে এরকম। উনি জাস্ট কিছুই বলে যে এরকম হওয়ার কথা না, এরপরে যদি হয় বলে না, উনি একটু আমতা কথাবার্তা ওনার ভাবে। তো যাই হোক, ওই দিন রাত্রে আমার রুমমেটরা আমাদের রুমে এসে ওই ছেলেটা বলে যে পড়াশোনার যে ছেলেটা ছিল একটু নষ্ট, তো বলে যে আমি জিন হাজির করবো। আমরা মোটামুটি বলে যে কি জিন হাজির করবি, মানে মুখের কথা বললি আর জিন হাজির করবি কি জন্য, মানে কি জন্য? বলে কি জন্য? বলে যে না আমার এটা জানতে হবে যে এখানে কি আছে, কিসের সমস্যা এখানে, এবং এটা সলভ করতে হইলে যেইটার মানে যদি কোনো জিন এখানে থাকে তাহলে এটা সলভ করতে হলে আরেকটা জিন লাগে। আর বলি যে না এটা তোর এটা করার তো দরকার নেই, এখানে যদি কিছু সমস্যা থাকেও ভাই হয়তো আমরা ছেড়ে দেবো দরকার নেই, কিন্তু এইগুলো আদার্স এইসব দরকার নেই, তুমি জিন হাজির বা এগুলো দরকার নেই। পরবর্তীতে অনেক বড় ধরনের প্রবলেম আমরা ফাইসে হয়তো বা যদি পড়ে যাই তখন তো আসলে আর কোনো কুল থাকবে না। কারণ অনেক শুনছে এইসব ব্ল্যাক ম্যাজিক বা আদার্স এই জিনিসগুলো জিন হাজির সম্পর্কে, যেগুলো আসলে যদি ভয় পায় যান বা কিছু হয় অনেক ধরনের বড় ধরনের ক্ষতি করে জিনিসগুলো। আমরা বলি যে না এটা তখন ও মোটামুটি বলে না আমি করবো, তোরা রাজি থাকেন না থাক। ওর পাশে ওর রুমমেটটাও রাজি, ওরা দুইজনে যে করবে, ওরা দুইজনের মোটামুটি ভালো ফ্রেন্ডশিপ ছিল। আমরা বলি যে না তুই যদি এগুলো করতে চাস আমরা কিন্তু মসজিদ কমিটির বলে দেবো যে ও কিন্তু এটা করতে চাচ্ছে এইসব জিনিস। তো ও মোটামুটি এক পর্যায়ে কথা এরকমই হওয়ার পর ও বলে যে আচ্ছা ঠিক আছে করলাম না, থাক তাহলে থাকুক প্রবলেম। ঠিক আছে। তো এর কিছুদিন যাওয়ার পরে কন্টিনিউস এরকম টুকটাক সমস্যা কিছু হইতেই ছিল আমাদের সাথে। যেমন ধরেন রাত্রেবেলা হঠাৎ করে আপনার ওই কি বলে টিনের চাল ছিল যেহেতু আমাদের, ওইখানে মুভমেন্টের পাওয়া যেত, যে হয়তো ওকে হাঁটতেছে টিনের চালের উপর দিয়ে, একটা শব্দ হইতো, টিনের চালের উপর দিয়ে কিছু হাঁটলে বা একটা শব্দ হয়। তো আমরা কোনো এরকম ভয়, আমাদের ভিতরে একটা ভীতি কাজ করতে থাকে
ক্রমাগত। এবং আসলে আমরা বাসায় জানাই জিনিসগুলো, বাসা থেকে বলে তোমরা ছেড়ে দাও ম্যাচটা, যদি বেশি ভয় লাগে বা এরকম সামথিং করো, এরকম কিছু প্রবলেম হইতে থাকে আমাদের। তো এক পর্যায়ে আসলে বিল্ডিংটা যেহেতু পুরাতন ছিল এবং এলাকাটা আসলে একটাই আমাদের ওইখানে মুসলিম মসজিদ ছিল এলাকাটায় বলতে গেলে, হয়তোবা কিছু এই ধরনের প্রবলেম ছিল, কিছুরই উপস্থিত এখানে থাকতে পারে, জানা ছিল না, থাকলেও জানি না আমরা। তো এই ছিল রাসেল ভাই আমার ঘটনাটা। ভালো লাগলে শেয়ার করবেন। আমার খুব ইচ্ছা ছিল যে স্টুডিওতে এসে ঘটনাটা শেয়ার করি, কিন্তু আসলে সময় স্বল্পতার কারণে হয়ে উঠলো না আশাটা। এইভাবে আমার ঘটনা শেষ করছে। হ্যালো লিসনার, আসসালামু আলাইকুম। আজকে যে ঘটনাগুলো ছিল সবগুলোই বাছাইকৃত ঘটনা, আপনাদের জন্যই আমি নিজেই বাছাইকৃত করে আপনাদের জন্য প্রতিনিয়তই কিন্তু ঘটনাগুলো নিয়ে আসে থাকি। সো আজকেও কিছু বাছাইকৃত ঘটনা নিয়ে আসছিলাম আপনাদের জন্য। সো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের ঘটনাগুলো কীরকম লাগলো, আর এরকম সুন্দর কার ঘটনাটি কীরকম লাগছে এটা কমেন্টে জানাতে ভুলবেন না। অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের কার ঘটনাগুলো ভালো লাগে। আমি চেষ্টা করব তার ঘটনাগুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য। সো অবশ্যই আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম সুন্দর সুন্দর ঘটনা পেতে অবশ্যই এই চ্যানেলের পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজায় দিবেন। প্রতিনিয়তই রাত 10টার সময় এই চ্যানেলে সুন্দর সুন্দর বাছাইকৃত ঘটনাগুলো আমি নিয়ে আসে থাকি। সো এর পরবর্তীতেও সুন্দর সুন্দর বাছাইকৃত ঘটনাগুলো আপনাদের জন্য নিয়ে আসবো ইনশাআল্লাহ। আর আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন, আর এরকম সুন্দর সুন্দর ঘটনা শুনতে আপনাদের চ্যানেলের পাশে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে নতুন কোনো ঘটনায়।